আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে। শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন কিংবা পরে দেখবেন, তাদের জন্য হৃদয় একাত্তর এবং ফোকাস টিভির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। হৃদয় একাত্তর ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাঙালি শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, লেখক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা তথা সর্বস্তরের জনগণের একটি সাংস্কৃতিক মঞ্চ, একটি সম্মিলিত মঞ্চ। বাঙালি জাতীয়তাবাদের আদর্শে, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ধারাবাহিক আলোচনার আজকের পর্ব হচ্ছে চতুর্থ পর্ব। আসুন আজকে যিনি অতিথি তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আপনারা ফেসবুকের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমাদের সঙ্গে রাখতে পারেন এবং আশা করি আপনাদের প্রশ্নে এবং আমাদের আজকের আলোচকের কথায় আজকের অনুষ্ঠান আমাদের সকলের জন্য শুধু উপভোগ্য নয় এবং এই অনুষ্ঠান থেকে আমাদের অনেক কিছু জানার থাকবে বলে বিশ্বাস করছি। আসুন আজকে আমাদের যিনি প্রধান অতিথি তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ব্যারিস্টার তানিয়া আমির, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ তানিয়া আমির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ উর্মি, শুভেচ্ছা আপনার দর্শককে, সকলকে। আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং হৃদয় একাত্তর পরিবারের পক্ষ থেকে, ফোকাস টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্যারিস্টার আমির, আপনার সঙ্গে প্রথমে যেটা আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, অবশ্যই আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ, আমরা আজকের বাংলাদেশে এই বিষয়টি নিয়ে বর্তমানে প্রচুর আলোচনা হতে দেখছি। তবে এই আলোচনায় যেটা আমাদের জন্য একটা শঙ্কার বিষয় হয়েছে, আমাদের সাধারণ মানুষদের জন্য, আমরা অনেকেই এই বিষয়টি নিয়ে বুঝি না এবং না বোঝাটাই হয়তো স্বাভাবিক, কারণ এটা দেশের একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সুতরাং এ ব্যাপারে সবাই যে আমরা বুঝতে পারবো সেটা না। সুতরাং সেই জন্যই আমি চাই আজকে অনুষ্ঠানে আমাদের দর্শকরা যাতে একজন পারদর্শীর কাছে, এ ব্যাপারে যিনি পারদর্শী, তার কাছ থেকে সঠিক তথ্যটা পেতে পারে। আপনি বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে কথা বলতে চাই। তো আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান বলি কিংবা বিপ্লব বলি কিংবা যে বিষয়টি এখন বর্তমানে উঠে এসছে, যে হয়তো পশ্চিমা শক্তির প্ররোচনায় এই গত সরকারকে উৎখাত করে এই সরকারের রাষ্ট্র ক্ষমতায় আসা, বিভিন্ন আলোচনা রয়েছে ইতিমধ্যেই। তো যেটা আমরা জানতে চাইবো আপনার কাছে, যে সংস্কারের প্রথম যে বিষয়টি উঠে এসছে সেটা হচ্ছে কনস্টিটিউশনের সংস্কার। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের বাংলাদেশের একটি, পৃথিবীর অনেক দেশেই লিখিত কোনো কনস্টিটিউশন নেই, বাংলাদেশ সেদিক থেকে অত্যন্ত আমার মনে হয় যে একটা ইতিবাচক অবস্থানে রয়েছে, যে এই দেশের একটি লিখিত কনস্টিটিউশন রয়েছে। তো আপনার কাছে জানতে চাইবো যে প্রথমত এই কনস্টিটিউশনটা পরিবর্তনের কিংবা নতুন করে লেখার প্রয়োজনীয়তা আছে কিনা একজন কনস্টিটিউশন বিশেষজ্ঞ হিসেবে, সেটা দিয়ে শুরু করি। আচ্ছা, ধন্যবাদ উর্মি। আপনার সাথে আজকে এই প্রোগ্রাম আমাকে আমন্ত্রণ করেছেন, ধন্যবাদ। এবং বিশেষভাবে করে যে আপনি আছেন, আপনার সাথে সেই কবে অনেক বছর আগে, অনেক আগে আমাদের পথ চলা শুরু একসঙ্গে। জি হ্যাঁ, তখন এবং আপনি সেই পথ ধরে আজকে অনেক দূরে এগিয়ে এসেছেন, আপনাকে সেজন্য মুবারকবাদ। যে প্রশ্নটা করেছেন যে সংবিধান রিফর্ম বা সংস্কারের যে বিষয়টা, আমাদের দেশের লিখিত সংবিধান, আমরা যে দেশে বসে কথা বলছি ইউকেতে, এই দেশে কিন্তু আনরিটেন কনস্টিটিউশন বলে, অর্থাৎ কিছু কিছু আছে যেমন ম্যাগনা কার্টা, কিছু কিছু ইম্পর্টেন্ট দলিলগুলো লিখিত, কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা কোডিফাইড ডকুমেন্টে নাই। আমাদের দেশে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র 10 এপ্রিল 1971, যেটা হচ্ছে বাংলাদেশের জন্ম সনদ, এবং সেটা কিন্তু বাংলাদেশের প্রথম সংবিধানও বটে।
সেটা দিয়েই আমাদের প্রথম সরকার গঠিত হয় এবং আইন যে প্রণয়ন করা হয় মুজিবনগর সরকার, এটার উপরেই ভিত্তি করে সেটা পুরো রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছে। তারপরে 1972-এর 4 নভেম্বর আমাদের এই বাংলাদেশের পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন হয়েছে। সো সংবিধানটা আসলে কি? সকল ক্ষমতার মালিক হচ্ছে তো জনগণ, এবং আমাদের যেই প্রথম সংবিধান বা স্বাধীনতার ঘোষণাপত্রে সেখানে বলা হলো যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি, এবং এই পাকিস্তানে বলতে গেলে একটু আগে বলতে হয় যে পাকিস্তানে কিন্তু 23 বছরে কোনো ইলেকশন হয়নি। ইনফ্যাক্ট পাকিস্তান যে শাসন শোষণ করা হয়েছে এটা কিন্তু আপনার উপর থেকে গভর্নর জেনারেলের দাপটে এবং তারপরে মিলিটারির বন্দুকের নলা দিয়ে, ঠিক আছে। জনগণের পক্ষ থেকে কিন্তু কোনো সরকার বা জনগণের পক্ষে অনুমোদিত কোনো সংবিধান পাকিস্তানে কখনোই হয়নি। সো পাকিস্তান আপনার 1947-এ যখন ব্রিটিশ সরকার একটি আইন প্রণয়ন করেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, দুইটা ডমিনিয়ন, ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। সো খুব মজার বিষয় হচ্ছে যে ভারতের কিন্তু নিজস্ব একটা সরকার ছিল, এবং সেখানে আপনার গান্ধীজি ছিলেন, নেহরু, লেড বাই নেহরু প্রধানমন্ত্রী, এবং ব্রিটেনের সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপন হয় গভর্নর জেনারেলের মাধ্যমে, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন ব্রিটেনের প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল রয়ে গেলেন, কিন্তু ভারতের 2 বছরের ভিতরে একটা সংবিধান হয়ে গেল এবং গভর্নর জেনারেল প্রথা বাদ হয়ে গেল। এখন আসেন পাকিস্তানে। আমি যে প্রশ্নটা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের সামনে আনতে চাই যে পাকিস্তান আদৌ কখনো স্বাধীন হয়েছিল কিনা, এই প্রশ্নটা এই জন্য করছি যে গভর্নর জেনারেল কারা হয়? যারা হচ্ছে আজ্ঞাবহ থাকে একটা কলোনিয়াল পাওয়ারের কাছে, তাই না, মাদার কান্ট্রি। সো আমাদের যাকে পাকিস্তানের ফাউন্ডার বলা হয়, কায়েদে আজম জিন্নাহ, উনি কিন্তু 2টো টুপি পরেলেন। উনি পাকিস্তানের একদিকে পাকিস্তানের ফাউন্ডার এবং একই সাথে উনি ব্রিটেনের রাজার গভর্নর জেনারেল। সো পাকিস্তানের গভর্নর জেনারেল উনি বনে গেলেন। তাহলে আমাকে প্লিজ এক্সপ্লেইন করেন, পাকিস্তান আদৌ কি কখনো স্বাধীন হয়েছিল? অর্থাৎ জনগণের রায়ে নির্বাচিত কেউ এসেছিল কিনা ক্ষমতায়, সেটাই তো? জনগণের রায় তো কেউ আসেই নাই, বাট পাকিস্তানের ভিত্তিক কোনো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন কোনো সরকার তো গঠন হয়নি। গভর্নর জেনারেলের টুপি পরলেন কায়েদে আজম, অর্থাৎ তার ক্ষমতার উৎস হচ্ছে ব্রিটেনের রাজা সেই সময়কার, হ্যাঁ, এবং তিনি হচ্ছে পাকিস্তানের ফাউন্ডার বলা হয়, কিন্তু পাকিস্তানে তো কোনো সরকার ছিল না। তাহলে এটাকে একটা ডমিনিয়ন বলা হয়েছে। 1947-এ যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাকিস্তানকে কোনো রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না, ইন্ডিপেন্ডেন্ট স্বায়ত্ত শাসন একটা ডমিনিয়ন, একটা জায়গা। ভারত সেটা ইমিডিয়েটলি কিন্তু ব্রিটেনের সঙ্গে কিন্তু তাদের ডিফারেন্সটা হয়ে গেল, কারণ গভর্নর জেনারেল হলো একজন ব্রিটিশ ভদ্রলোক লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু ভারতের নিজস্ব একটা সরকার ছিল। পাকিস্তানে সেটা হয়নি। পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম, পাকিস্তানের ফাউন্ডারও কায়েদে আজম। তাহলে একটা স্বাধীনতা কোথায়, তাদের ইন্ডিপেন্ডেন্সটা কোথায়? আমি ইন্ডিপেন্ডেন্সটা খুঁজে পাচ্ছি না। তো তারপরে এই আপনার পাকিস্তানে যখনই কোনো সরকার দাঁড়াতে যায় বা পলিটিক্যাল নেতৃত্ব আসে, ওটাকে দাবিয়ে দেয় গভর্নর জেনারেল। তারপরে আপনার 56-এ তারা একটা সংবিধান করার চেষ্টা করে। ওখানে আপনার এখানে আপনার ইসলামিক রিপাবলিকে তারা চলে যায়। সেটা প্রতিবাদ কিন্তু আমরা ইস্ট বেঙ্গল থেকে করি, কারণ পাকিস্তান আমরা মনে করেছি যে এটা কোনো, এবং জিন্নাহর প্রথম যে স্পিচটা ছিল এটা কিন্তু কোনো বিশেষ ধর্মের জন্য না, পাকিস্তান সকলের জন্যই, সকল ধর্মাবলম্বী মানুষের জন্যই। এবং 56-এর সংবিধান যেটা করা হয়েছিল, একটা উপর থেকে একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটিতে ঠিক এখন ঠিক যেরকম হচ্ছে যে উপর থেকে একটা কমিটি বসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলছে সংবিধান, নতুন সংবিধান লেখেন, সংবিধান সংস্কার করেন, ঠিক একইভাবে উপর থেকে একটা কমিটি করে দেওয়া হলো। জনগণের সঙ্গে কিন্তু কোনো ম্যান্ডেট নেই তাদের।
তাদেরকে বলা হয় একটা সংবিধান প্রণয়ন করেন, সেখানে আপনার ইসলামিস্টরা প্রাধান্য পেয়ে গেল, তারা একটা ইসলামিক রিপাবলিক করার চেষ্টা করলো, কিন্তু 56-এর সংবিধানটা পূর্ণাঙ্গ সংবিধানও না, এবং এটাকে আমরা ইস্ট বেঙ্গল থেকে এটাকে আমরা অনুমোদনও করিনি, আমরা এটার বিরোধিতা করেছি। তারপরে আপনার আর্মি টেক ওভার করলো, আইয়ুব খান চলে আসলো, এই করে এসে বেসিক ডেমোক্রেসি ছিল, অর্থাৎ এটা গণতন্ত্রের পুরো উল্টো কাজই বেসিক ডেমোক্রেসি নামে চালাবার চেষ্টা করলো আইয়ুব খান। তারপর আইয়ুব খানের বিরুদ্ধেও কিন্তু ভাষা আন্দোলন থেকে শুরু করে আইয়ুব বিরোধী আন্দোলন কিন্তু বেশি, এই আন্দোলনগুলো কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল থেকে হয়েছে, পাকিস্তান থেকে কিন্তু ওয়েস্ট পাকিস্তান থেকে তেমন কিছু হয় নাই। তো তারপরে আমরা দাবি করলাম যে আমাদের এই একটা সেকুলার কনস্টিটিউশন হবে যেটা 6 দফা ভিত্তিক। হ্যাঁ, সেটার জন্য একটা কনস্টিটিউশন সংবিধান প্রণয়ন করার জন্য 1970 একটা ইলেকশন দেওয়া হয়। সেই ইলেকশনে আমরা মেজরিটি পাই। আমরা মেজরিটি পাওয়ার পরে 1 মার্চের ভিতরে আমরা কিন্তু পাকিস্তান অথরিটির কাছে একটা খসড়া সেকুলার সংবিধান উপহার দেই, একটা ফেডারেল স্ট্রাকচারে 6 দফা ভিত্তিক। সেটা জবাব কি দিল পাকিস্তান? আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে, কারণ তাদেরই তখন ম্যান্ডেট আছে এই সংবিধানটা পূর্ণাঙ্গ পাকিস্তানের জন্য দেওয়ার। এটা ইসলামিক রিপাবলিক না, এটা কিন্তু একটা আপনার একটা রিপাবলিকের একটা সেকুলার কনস্টিটিউশন এবং পশ্চিম দুটো অংশেরই জন্য একটি সংবিধান। হ্যাঁ, একটা ফেডারেল স্ট্রাকচারে আমরা অটোনমি, যথেষ্ট অটোনমি ইস্ট বেঙ্গলে থাকলো, সেটার 6 দফা ভিত্তিক, যে 6 দফা অটোনমির স্বায়ত্তশাসন ইস্ট বেঙ্গলে, সেই ভিত্তিক আমরা কিন্তু একটা সংবিধান উপহার দিয়েছিলাম। সেটার জবাবে তারা কি করলো? আপনার আমাদের সঙ্গে নেগোসিয়েশনস কথার একটা ছলনা করলো। তারপরে আপনার নেগোসিয়েশনের অনির্দিষ্টকালের জন্য রাউন্ড টেবিল তারা বন্ধ করে দিয়ে একটা অন্যায় ছলনা করে আমাদের উপরে কিন্তু একটি বিশ্বাসঘাতকমূলক একটা যুদ্ধ চাপিয়ে দিল আনাম সিভিলিয়ানদের উপরে, রাইট? তো তখন আমরা আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে তারা বলল যে পাকিস্তানের জন্য আমাদের সংবিধান করার এখন কোনো অবকাশ নেই, এবং তারা বলল যে জনগণের যে ম্যান্ডেট দিয়েছে, দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, এবং আমরা হচ্ছে ডিউটি বাউন্ড, অনার বাউন্ড, এবং 26 তারিখে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেটাকে তারা অনুমোদন করলো 10 এপ্রিল 1971, অনুমোদন করে বলল দা জনগণের ইচ্ছা হচ্ছে সর্বোচ্চ, উইল ইজ সুপ্রিম, এবং বাংলাদেশকে তারা একটা পিপলস রিপাবলিক বলে ঘোষণা দিল আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করে। এই আত্মনিয়ন্ত্রণের অধিকার যেটা তারা চর্চা করলেন, আমরা বাঙালি জাতি চর্চা করলো, সেটা হচ্ছে মানবাধিকার যেই দলিলগুলো আছে, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট অ্যান্ড কালচারাল রাইট, সেই মানবাধিকার দলিলের 1 নম্বর অধিকার, এবং এটা চর্চা করা যায় যারা নির্বাচিত প্রতিনিধি তাদের মাধ্যমে। সো এইভাবে আমি ভুলে যাওয়ার আগে একটা প্রশ্ন একটু করতে চাই এই মুহূর্তে, যে আমরা একটা আলোচনা এখন দেখছি, এতদিন দেখিনি বা শুনছি, যে এই যে সংবিধানটার কথা আপনি বললেন, যেটা যেহেতু 1970 সালে প্রথম রচিত হয়েছিল, যেটা তখন অবিভক্ত পাকিস্তান ছিল, তো সুতরাং সেক্ষেত্রে এখন যে আলোচনাটা বা একটা কি বলবো, একটা ঝামেলা পাকানোর চেষ্টা করা হচ্ছে যে এই সংবিধান পাকিস্তান আমলের সংবিধান, এই সংবিধান বাংলাদেশের সংবিধান না, কারণ এই সংবিধান যখন রচিত হয়েছিল সেটা ছিল অবিভক্ত পাকিস্তান। সেটা সুতরাং এটা যেহেতু একটু আমাদের কাছে আপনি পরিষ্কার করেন। এবং দ্বিতীয় একটা প্রশ্ন এই সঙ্গেই রেখে নিতে চাই, যে আমরা আপনার বাবা আমাদের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, এবং তিনিও একজন সংবিধান বিশেষজ্ঞই শুধু নয়, তিনি বঙ্গবন্ধুর খুব কাছ থেকে দেখেছিলেন, এবং বিশেষ করে সেই সময় মুক্তিযুদ্ধের সময়। একটা আলোচনা যে এখন আবার আমরা শুনতে পাই, যে বা বঙ্গবন্ধুকে কি বলবো কন্ট্রোভার্সিয়াল করার জন্যই হয়তো সেই আলোচনাটা আসে, যে তিনি সংবিধানের উপর ভিত্তি করে নতুন একটি বাংলাদেশ চাননি, তিনি চেয়েছিলেন অবিভক্ত পাকিস্তানের নেতা হতে, এবং সুতরাং সেজন্যই তিনি মুক্তিযুদ্ধ কে সেভাবে
কি বলবো, বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধকে সেভাবে তিনি গ্রহণ করেননি। তিনি পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে, কারণ তিনি লাস্ট মিনিট পর্যন্ত ভেবেছিলেন যে তিনি হয়তো অবিভক্ত পাকিস্তানের নেতা হতে পারবেন, কিন্তু যখন তিনি পারছিলেন না তখন তিনি শেষ মুহূর্তে পালিয়ে গেলেন। এই দুটো বিষয় যদি একটু আপনি আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করেন। উর্মি, যে প্রথম ভাগ যেটা আপনার, আমার মনে হয় আপনার উপর শ্রদ্ধা রেখে বলছি, আমরা একটু ক্রনোলজি গুলো দেখি, ঠিক আছে? তাহলে জিনিসটা খুব পরিষ্কার। পাকিস্তানে কেন বাংলাদেশের সংবিধান লেখা হবে? যারা এগুলো বলে তাদেরকে তো আমি গ্রাহ্য করি না, তাদেরকে এত মাথায় তোলার তো দরকার নেই, বিকজ এটা ভ্রান্ত, এটা কোনো ভিত্তিহীন। হ্যাঁ, এবং একটা বাংলায় কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো আপনাকে এগুলো সব কে কি বলছে এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়, পূর্ণাঙ্গ যে আমাদের সংবিধান, সেটা হচ্ছে 4 নভেম্বর 1972, রাইট? সো আই মিন এই প্রশ্নটা আসে কোত্থেকে, যেটা আপনি বললেন। হ্যাঁ, সো এটাকে কি আলোকপাত করবো? এই প্রশ্নগুলো কিন্তু জানি, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু উত্থাপিত হচ্ছে যাদেরকে এখন সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই বলছেন যে বাংলাদেশের সংবিধানের ভিত্তি মানে প্রতিষ্ঠিত নয় সেভাবে, কারণ এটা শুরু হয়েছিল 70-এ যখন অবিভক্ত পাকিস্তান ছিল। সুতরাং আপনি যে আমাদেরকে এটা পরিষ্কার করে দিয়েছেন, এটা আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই খুব উপকারে আসবে। ধন্যবাদ। আপনি যাদের কথা বলছেন তারা কারা, রাইট? তারা কোরাম নন জুডিস। এটি একটু এক্সপ্লেইন করি। আপনার 102 অনুচ্ছেদে তাদেরকে যদি কেউ চ্যালেঞ্জ করে, যাদের কোনো অথরিটি নাই, যাদের এই সংবিধান প্রণয়ন করার বা অ্যামেন্ডমেন্ট করার, দে হ্যাভ নো অথরিটি। কারণ সংবিধান সংস্কার করার অথরিটি সংবিধান নিজেই বলে দিয়েছে কে করতে পারবে, এবং সেটা সংবিধান পার্লামেন্টকে করতে পারবে। আমাদের জন্য বলুন কে করতে পারবে। তুমি যে কথাটা শেষ করতে দিলে, এখনই তো বললাম, আই জাস্ট সেড ইট। একটু শোনেন ধৈর্য ধরে, এইমাত্র বললাম, আপনি একটু রিওয়াইন্ড করলে আপনি পাবেন। সংবিধান নিজেই বলে দিয়েছে কে করতে পারবে, সেটা হচ্ছে পার্লামেন্ট, 2/3 মেজরিটি নিয়ে। আপনি কি আমার সঙ্গে আছেন? ধাপে ধাপে বলছি। এই ক্ষমতা পার্লামেন্টের আছে, রাইট? সংবিধান এই ক্ষমতা কোনো সরকারকে দেয়নি। আর বর্তমান সরকারের ভিত্তি এবং আনইলেক্টেড সরকার তো প্রশ্নই আসে না। যেই ক্ষমতা এই সরকারের নাই, এবং এই সরকারের উৎস হচ্ছে, সরকার দাবি করছে যে 106 অনুচ্ছেদের একটা ওপিনিয়নের মাধ্যমে মতামত নিয়েছে সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশন থেকে। সরকার অস্বীকার করছে না যে তাদের ক্ষমতার উৎস হচ্ছে সংবিধান থেকে, এবং তারা যখন শপথ নিয়েছে সংবিধানের উপরে হাত রেখেই তারা শপথ নিয়েছে, রাইট? তাহলে সরকারের হচ্ছে একটা ক্রিয়েশন অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, তার তত্ত্বাবধানে কিন্তু এই সরকার তৈরি হয়েছে। তো সরকার তো যে তাকে তৈরি করেছে, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে তার জন্ম হয়েছে, ওর বাইরে তো যেতে পারে না, রাইট? সো একটা সাবঅর্ডিনেট অফিস অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার বা অর্ডিন্যান্স দিয়ে সর্বোচ্চ আইনকে তো অ্যামেন্ডমেন্ট করা যায় না। সো এই যে সো কল্ড কমিটির কথা বলছেন, যেই কাজটা এই সরকারই করতে পারে না, সেই সরকার আবার একটা সাব কমিটি করে সেই কাজ করার পায়তারি কিভাবে করে? বুঝতে পারছেন লজিকটা? যেই কাজ করার এখতিয়ার এই সরকারেরই নাই, ইনফ্যাক্ট কোন সরকারের নাই, সেই সরকার একটা আবার অফিস অর্ডার দিয়েছে, সাব কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে, একটা সাবঅর্ডিনেট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা কমিটি করে তাকে আবার ডেলিগেট করছে সেই ক্ষমতা রেকমেন্ডেশন দেওয়ার জন্য। সো এটা ইজ অ্যাবসার্ড। এই পার্লামেন্টের এই ক্ষমতা আছে। রাষ্ট্রের যে 3টি অর্গান, জুডিশিয়ারি বিচার বিভাগ, সরকার এক্সিকিউটিভ অর্গান এবং পার্লামেন্ট বা সংসদ, হ্যাঁ, এই 3টি অর্গানের ভিতরে এই ক্ষমতা এক্সিকিউটিভকে দেওয়া হয়নি। এই ক্ষমতা আছে কেবলমাত্র পার্লামেন্টের, এবং সিম্পল মেজরিটি দিয়ে এই সংবিধান সংস্কার করা সম্ভব না।
2/3 মেজরিটি, যেই ক্ষমতা এই অর্গানের নাই, রাষ্ট্রের এই অর্গানের থেকে অনুপস্থিত এই ক্ষমতা, যেই ক্ষমতা তাদের নাই, সেটা তারা কিভাবে এক্সারসাইজ করার দুঃস্বপ্ন দেখে। They have no power. জি, তাহলে ভাইসরা আমি আপনার কাছে আবারও আমাদের দর্শকদের জন্য জানতে চাইবো যে সেক্ষেত্রে এই যে সংবিধান সংস্কার কমিটি বলছেন বা সে সংস্কার কমিটির প্রধান বলছেন যে অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের সংস্কার প্রয়োজন, সেটার অবস্থান কি? এবং আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা হাসতে পারি কিন্তু আমাদের দর্শকদের জন্য, কিন্তু যেহেতু এটা এখন দেশের বর্তমান অবস্থা, যে বলা হচ্ছে যে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার করা যাবে, সেটা আমাদের জন্য একটু বুঝিয়ে বলবেন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেই আপনি যেটা বললেন যে যেই সংবিধানের অধীনে এই সরকার ক্ষমতায় এলো, যেই সংবিধানের উপর হাত রেখে তারা ক্ষমতায় এলো, সেই সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও বলেছেন, যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে আমরা নতুন সংবিধান লিখবো। সেক্ষেত্রে এই কথার শাস্তি কি হতে পারে? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টে এতগুলো প্রশ্ন আচ্ছা বলুন, আপনি নোট করে রাখেন, বিকজ প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। হ্যাঁ, তাহলে অধ্যাদেশটা দিয়ে শুরু করি। অধ্যাদেশ দিয়ে সংবিধান পরিবর্তন সম্ভব কিনা? আজকে প্রচুর হাসালেন এবং এটা মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো একটা হাসির কথা। প্রথম বছরের ছাত্র, কিন্তু আমরা তো একদম সাধারণ মানুষ আপা, সুতরাং আমাদেরকে যেটা বলা হচ্ছে আমরা সেটাই বোঝবার চেষ্টা করছি কিংবা ধারণ করবার চেষ্টা করছি। উর্মি, আপনি অত সাধারণ না, এবং আমাদের দেশের যারা সাধারণ মানুষ তারাও অত সাধারণ না। তারা স্টুপিড না, তাদের কপালে লেখা নাই যে তারা মূর্খ বা তারা বোঝে না। আজকে সংবিধান সবাই বোঝে। হ্যাঁ, সো আবারও আসছি, যারা অর্ডিন্যান্স দিয়ে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার করবে, অধ্যাদেশ করার ক্ষমতা আসলো কোত্থেকে? এটা হচ্ছে আপনার সংবিধানের 93 অনুচ্ছেদ সরকারকে অধ্যাদেশ করার ক্ষমতা দিচ্ছে, তাই না? তো এখানে 93 অনুচ্ছেদে বলা হচ্ছে যে যখন পার্লামেন্ট নাই, তখন যদি কোনো এমার্জেন্সি আইন প্রণয়ন করতে হয়, তখন সরকার অধ্যাদেশ করতে হবে। অধ্যাদেশের 93 একই বলা আছে যে কি কি জায়গায় অধ্যাদেশ করা যাবে না। অর্থাৎ আপনার সংবিধানের অধীনে সংসদের আইন দ্বারা আইন সঙ্গতভাবে করা যায় না। যেই আইন পার্লামেন্ট করতে পারবে না, সেটা অধ্যাদেশ দ্বারা করা যাবে না। তারপরে বলছে এই সংবিধানের পরিবর্তন বা রহিত হইয়া যায় এরকম কোনো অধ্যাদেশ দিয়ে করা যাবে না। সো এটা তো অধ্যাদেশ করার যে ক্ষমতা আসছে আর্টিকেল 93, সেখানেই সেটা বারণ করে দিয়েছে, বলে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে টেকনিক্যাল আনসার, মানে ইট ইজ সো অ্যাবসার্ড এন্ড স্টুপিড। হ্যাঁ, কিন্তু সেটা ছাড়াও আপনি যদি চিন্তা করেন যে অধ্যাদেশ হচ্ছে একটা সাবঅর্ডিনেট ল, সর্বোচ্চ আইন হচ্ছে আপনার সংবিধান। পার্লামেন্টের আইন বলেন বা অধ্যাদেশ বলেন, পার্লামেন্টের যখন আপনার স্থগিত থাকে তখন সরকার অধ্যাদেশ দিয়ে কিছু আইন করতে পারে। সো এই আইনগুলো হচ্ছে সাবঅর্ডিনেট। তার সঙ্গে আমাদের আর্টিকেল 7 এবং আর্টিকেল 26 আছে, যেখানে বলা যাচ্ছে যে সংবিধানের সঙ্গে কোনো যদি অসামঞ্জস্য আইন হয়, সেটা যতটুকু অসামঞ্জস্য জন্ম থেকেই সেটা অতটুক বিলুপ্ত, রাইট? সো এখানে আপনার অধ্যাদেশ আর্টিকেল 93 সাব 1-এ যে লিমিটেশন গুলো আছে সেখানে এটা বাড়িত, প্লাস আপনার সংবিধানের সঙ্গে কোনো অসামঞ্জস্য আইন করা যাবে না, টু দ্য এক্সটেন্ট অফ দ্য ইনকনসিস্টেন্সি, এটা অটোমেটিক্যালি ভয়েড। তো আপনি একটা সাবঅর্ডিনেট আইন দিয়ে আপনি কি সর্বোচ্চ আইন বাদ দিতে পারেন বা এটাকে আপনি অ্যামেন্ড করতে পারেন? এটা সম্ভব না। সো এই জন্য এটা হাস্যকর। এবং এই যে এই কমিটির কথা বলছেন, এটাকে যেটা বললাম, দের কোরাম নন জুডিস, অর্থাৎ এদের কোনো আইনি ভিত্তি নাই, যেটার কোনো আইনে অস্তিত্ব নাই, ভিত্তি নাই, তাদেরকে কেন আমাকে বারবার বলছেন গ্রাহ্য করার জন্য? ইন দ্য আই অফ ল দে ডোন্ট এক্সিস্ট। অ্যাবসলিউটলি কোরাম নন জুডিস, বিকজ এই সরকারে যেহেতু আপনার সংবিধান সংস্কার করার কোনো ক্ষমতা নাই, এখতিয়ার নাই,
তারা আরেকটা সাব কমিটি করে সেই সাব কমিটিকে বলছে রেকমেন্ড করো এটা আমরা কিভাবে করব, এটা তো সরকার করতে পারে না। সো এখানে খুব চমৎকার একটা মামলা হবে অ্যাজ আ কোরাম নন জুডিস। দ্বিতীয়ত এই যে সংবিধান সংস্কার বা কমিটি করা কথা বলছেন, এদের ভিতরে কি আপনি কোনো সংবিধান এক্সপার্ট দেখেছেন? ইভেন আ সিঙ্গেল একজন যুক্তরাষ্ট্রের জনপ্রশাসনের একজন শিক্ষককে দেখেছি। তাহলে আমাকেও কেন এই সংবিধান সংস্কার কমিটির প্রধান করা হলো না সেটা আমি এখনো বুঝতে পারছি না। ওনার যা জ্ঞান আমারও তাই জ্ঞান। আমার মনে হয় উর্মি ইউ ডু আ বেটার জব। আপনার যদি আপনি বলছেন যে আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনার সংবিধানের উপরে যে জ্ঞান আছে বা যেই আন্ডারস্ট্যান্ডিং আছে, এই অধ্যাদেশ দিয়ে সংস্কার করবে এরকম কথা বোধহয় আপনি বলছেন। সেটাই সেজন্য আমাদের জনগণের জন্য আমার মনে হয় এই ব্যাপারগুলো ইট ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস, হাস্যকর। তো তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে উনি কিন্তু আপনার কিছু কিছু উনি হচ্ছে ইউএস সিটিজেন, নাগরিকত্ব ইউএস এর, এবং উনি ইউএস এ দু একটা থিঙ্ক ট্যাঙ্কের মেম্বার। যেই থিঙ্ক ট্যাঙ্ক আপনার নেটো তৈরি হওয়ার পরে ওই থিঙ্ক ট্যাঙ্ক গুলা তৈরি হয়েছে ইউএস এর আধিপত্য বা ডমিনেন্স পৃথিবীর সব জায়গায় বিস্তার করার জন্য, রাইট? সো ওনার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা ইউএস সিটিজেন যে এখনো আপনার এই উইড্রোবলস ইনস্টিটিউট থেকে কতগুলো উনি থিঙ্ক ট্যাঙ্কে ওনার আপনার ওনার আপনি যদি সিভি দেখেন বা ওনার যদি আপনি ওনার সরাসরি যোগাযোগ আছে বলে আমরা জানি বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে এখনো। হ্যাঁ, সো ওই থিঙ্ক ট্যাঙ্কগুলোর উদ্দেশ্যগুলো কি? যে যুক্তরাষ্ট্রের আধিপত্য পৃথিবীতে বিস্তার করা, রাইট? সো সেটা উনি যখন ওই থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কাজ করছে বা সম্পৃক্ততা আছে, ওনার তো ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো কথা বলারই, বিকজ উনি ইজ ডিউটি বাউন্ড যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করার, ডমিনেন্স। এবং আপনি ওই ইনস্টিটিউটগুলো থিঙ্ক ট্যাঙ্কগুলো যদি ওয়েবসাইটে যান, এটা আমার মন করার কথা বলছি না, ইট ইজ ভেরি ক্লিয়ার। এটা নেটো দ্বিতীয় মহাযুদ্ধের পরে নেটো তৈরি হয়, নেটো তৈরি হওয়ার পরে এই থিঙ্ক ট্যাঙ্কগুলো আসে, এবং এই থিঙ্ক ট্যাঙ্কগুলোর একটা মূল উদ্দেশ্য হলো ডমিনেন্স অফ ইউএস, এটা বিস্তার করা। যেটা আমরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য পূর্ববর্তী সরকার বেশ মোটা অঙ্কের টাকা বাংলাদেশে ঢেলেছেন, এবং বাংলাদেশের একটি অর্গানাইজেশন যেখানে মাত্র 2 জন কাজ করেন, সেই অর্গানাইজেশন প্রচুর আর্থিক সহায়তা পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। সুতরাং এটা তো আমরা ইতিমধ্যেই জানি যেটা হয়েছে। আমরা বর্তমান ইউএস প্রেসিডেন্ট থেকে আমরা ইঙ্গিত পেয়েছি, এবং আমাদের যতগুলো কিছু আর্টিকেল এবং যতটুকু রিসার্চ হয়েছে ওখানে যে তথ্যগুলো আমরা পেয়েছি ভয়াবহ, যে কিভাবে এখানে সরকার পরিবর্তন করার জন্য তারা আপনার এই ছাত্রদের এবং এলজিবিটিকিউ এবং র্যাপ সিঙ্গারদের উপরে কিভাবে তারা ইনভেস্ট করেছে। সো এটা আমাদের সামনে যেটা আসছে ইজ ভেরি ভেরি ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং। আমি আপনাকে আমার তৃতীয় প্রশ্নে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের তাহলে সুপ্রিম প্রধান বিচারপতি, যাকে আমরা অবশ্যই তিনি একজন আইনের ব্যাপারে অভিজ্ঞ, তো তিনি কেন বর্তমান সরকারকে এ ব্যাপারে উপদেশ কিংবা অবহিত করছেন না যে এটা পার্লামেন্ট ছাড়া সম্ভব না, কিংবা এটা কি তার এখতিয়ারে পড়ে? আমাদের বিচার বিভাগ এটা পৃথকীকরণ। বিচার বিভাগ কিন্তু আপনার ব্যক্তিগত অ্যাডভাইজার না কোনো সরকারকে। বিচার বিভাগের সামনে যখন একটা মামলা আসে, আদালত বা বিচারকরা কথা বলে তাদের রায়ের মাধ্যমে। তারা টেলিফোন করে বা তাদের সঙ্গে সাক্ষাৎ করে কোনো উপদেষ্টাকে বা প্রধানমন্ত্রীকে তারা উপদেশ দেন না, এটা তাদের ভূমিকা না। ওকে, তো এটা হচ্ছে চেক এন্ড ব্যালেন্স থাকে, 3টা যে অর্গান থাকে, একটা পার্লামেন্ট, একটা আপনার বিচার বিভাগ,
একটা হচ্ছে প্রশাসন, এবং এই জনগণের অভিব্যক্তি যেটা solemn expression of the will of the people, সেটা হচ্ছে লিখিতভাবে জনগণ বলে দিয়েছে যে সার্বভৌমত্ব ক্ষমতা যেটা মালিক হচ্ছে জনগণ, এই ক্ষমতাটা এই 3টি বিভাগের মাধ্যমে কিভাবে এটাকে প্রয়োগ হবে, এবং এই প্রয়োগটা একটা ছন্দ আছে, ব্যালেন্স আছে, বিউটি আছে, এবং চেক এন্ড ব্যালেন্স আছে এই 3টা বিভাগের। সো ব্যক্তিগতভাবে তো জাজরা কোনো আপনার কাউকে ব্যক্তিগতভাবে তারা চালায় না, উপদেশও দেয় না। তাদের ওপিনিয়ন গুলা আপনি পাবেন সর্বোচ্চ আদালতের, যেটাকে আমরা জাজমেন্ট বা ওপিনিয়ন বলি, সেই ওপিনিয়ন গুলো তারা বলেন। তাদের সামনে যখন একটা ফাইল আসে বা একটা কেস আসে বা রাষ্ট্রপতির মাধ্যমে একটা ওপিনিয়ন চাওয়া হয়, সেটা তখন তারা লিখিতভাবে সেটা তারা জবাব দেন। তো সেক্ষেত্রে 8ই আগস্টে আমরা দেখেছি যে এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাধ্যমে একটি উপদেশ কিংবা অ্যাডভাইসের মাধ্যমে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছিল কনস্টিটিউশন, বর্তমান সংবিধানের উপর আস্থা রেখে। তো সেক্ষেত্রে সেটারও কোনো টার্মস অফ রেফারেন্স কিন্তু আমরা দেখিনি। আমি যতদূর দেখেছিলাম যে একটি রিড করা হয়েছিল যে এই সরকারের টার্মস অফ রেফারেন্স লিখিতভাবে যেটা দাবি করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা কোথায়। তো সেটার ব্যাপারে আপনি কিছু জানেন কিনা, এবং তো সেক্ষেত্রে বর্তমান যে মানে সিচুয়েশন যেখানে বলা হচ্ছে যে সংবিধান নতুন করে লেখা হবে, তো সেক্ষেত্রে কি সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তিগত উপদেশ না কিংবা বর্তমান সরকার কি কোনো উপদেশ দিতে পারে না যে এটা সম্ভব না, যেহেতু পার্লামেন্ট ছাড়া কনস্টিটিউশন নতুন করে লেখা সম্ভব না। তো এই বেসিক উপদেশটা কেন এই সরকারের কাছে পৌঁছচ্ছে না? আমার বোধহয় আপনার সেকেন্ড পার্টের প্রশ্ন অলরেডি উত্তর দিয়েছি। এটা তো কেনর বিষয় না, সবাই তো তার দায়িত্বর এখতিয়ারের ভিতরে থাকবে। জাস্ট বিকজ এই সরকার বর্তমান সরকারের এখতিয়ার বহির্ভূত কাজ করছে, তার অর্থ তো সুপ্রিম কোর্ট তার এখতিয়ার বহির্ভূত কাজ করতে হবে এমন তো কোনো কথা না। ইট ইজ আনহার্ড অফ, ইটস নেভার ডান, কোনো দেশে এটা হয় না। হ্যাঁ, সো সরকারকে আপনি এবার বলছেন অ্যাডভাইস বা উপদেশ অ্যাডভাইস কখনো বিচার বিভাগ দেয় না। বিচার বিভাগের সামনে যেই মামলাটা আসবে বা যেই ফাইলটা আসবে বা যেটা রেফারেন্স আসবে, সেটা তারা সেটার উত্তর দেবে। আপনার প্রশ্নের প্রথম ভাগটা নেই তাহলে আমি দ্বিতীয় ভাগটার উত্তরটা আগে দিলাম। প্রথম ভাগটা আমরা কেউই কিন্তু অফিসিয়ালি দেখিনি। সরকার দাবি করছে যে তারা একটা ওপিনিয়ন নিয়েছে আপনার 106 অনুচ্ছেদে, এটার ভিত্তিতে সরকার গঠন হয়েছে। প্রথম প্রশ্ন হলো এই ওপিনিয়নটা কে নিল, কারণ তখনও তো এই বর্তমান সরকার আসেনি। 106 অনুচ্ছেদের এই ওপিনিয়নটা কার মাধ্যমে গেল? আমি আপনার আনঅফিশিয়ালি হয়তো আমাদের এই ওপিনিয়নটা দেখার সুযোগ হয়তো হয়েছে, কিন্তু এটা আনঅফিশিয়াল তো আমি ধরবো না। অফিশিয়ালি আমার দুটো দলিল দরকার, একটা হচ্ছে রেফারেন্সটা কে চাইলো এবং এই রেফারেন্সের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের ওপিনিয়নটা কি দিল। সো আমাদের 106 অনুচ্ছেদে যে বিধানটা আছে, এই ওপিনিয়নটা চাইতে হবে রাষ্ট্রপতির পক্ষে এটা চাইতে হবে। তো এবং এটার ভিত্তি আমাদেরকে বলা হচ্ছে যে একটা পদত্যাগ পত্র দিয়েছেন HPM, ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা পদত্যাগ পত্র ছিল, সেটার প্রেক্ষিতে একটা ওপিনিয়ন চাওয়া হয়েছে। তো তাহলে এটা দুটো উপাদান এখানে আছে, যে এই ওপিনিয়নটা চাওয়া হয়েছে, একটা প্রেক্ষাপট যে পদত্যাগ পত্র আছে, তাহলে পদত্যাগ পত্রেরও কপি লাগবে। তো where is that? সো এই রেফারেন্সের সঙ্গে পদত্যাগ পত্র কিন্তু সংযুক্ত করা উচিত ছিল যদি এরকম রেফারেন্স গিয়ে থাকে, এবং সেটা যেতে হবে প্রেসিডেন্টের অফিস থেকে। এখন এটা যদি আইন মন্ত্রণালয় থেকে গিয়ে থাকে, কোনো আমলা যদি এটাকে সই করে থাকে, এটা বৈধ কিনা? কারণ তখন কিন্তু আইন মন্ত্রণালয় কেউ নেই, এবং এটা মন্ত্রণালয় কর্তৃকও এটা কতটুকু হতে পারে, নাকি সরাসরি ওইখানে রেফারেন্স থাকতে হবে যে প্রেসিডেন্টের থেকে আদিষ্ট হইয়া, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পত্রের নাটক তো আমরা দেখেছি। সো তাহলে এই রেফারেন্সটা যেটা বলছে, এই রেফারেন্সটা সরকার কর্তৃক বা সরকারের থেকে এটা যাবে নাকি এটা প্রেসিডেন্টের থেকে যাবে?
বিকজ স্পেসিফিকলি বলা আছে, যদিও সরকারি সব কাজই করা হয় প্রেসিডেন্টের নামে রুলস অফ বিজনেস অনুযায়ী, কিন্তু সেটা এখানে কতটুকু প্রযোজ্য হবে, বিকজ উই আর টকিং অ্যাবাউট এখানে আর্টিকেল 106 অনুচ্ছেদ, যেটা স্পেসিফিকলি বলা হচ্ছে যে সরকারের সব কাজ প্রেসিডেন্টের কর্তৃক হয়। এটা বললে কি এখানে রেহাই পাওয়া যাবে কিনা, কারণ এটা স্পেসিফিকলি বলা হচ্ছে প্রেসিডেন্ট কর্তৃক করতে হবে, এবং এটার রেফারেন্সের ভিত্তি হচ্ছে যে পদত্যাগ পত্র আছে কিনা। সো ওই রেফারেন্সটা কি গিয়েছিল সেটাও তো আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে এই ওপিনিয়নটা, যেটা অ্যাপেলেট ডিভিশন থেকে এসেছে, সরকার যেটা দাবি করছে, বলছে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, এই ভ্যাকিউমে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। কিন্তু এই সরকারের টার্মস অফ রেফারেন্স কি? এটা কি ইমিডিয়েটলি সাংবিধানিক সরকারের কাছে এটা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ তাদের তো টার্মস অফ রেফারেন্স নাই, হস্তান্তর করা। এবং সাংবিধানিক সরকার কিন্তু দু রকমের, একটা হচ্ছে নির্বাচিত সরকার, আরেকটা যেটা আপনার তত্ত্বাবধায়ক সরকার। এটা কিন্তু পুনরুদ্ধার হয়েছে হাইকোর্ট থেকে, এবং 8ই মেতে এটা অ্যাপেলেট ডিভিশনের শুনানি হতে যাচ্ছে। তো শুনানিতে হলে এখানে পসিবিলিটি আছে যে অ্যাপেলেট ডিভিশন তত্ত্বাবধায়ক সরকারকে আবারও এটাকে পুনরুদ্ধার করবেন, এবং আওয়ামী লীগ সরকার যেটাকে বাতিল করেছিল সেই বাতিল করাটা হয়তো টু দ্যাট এক্সটেন্ট এটাকে আপনার নাকচ করে দিতে পারে। সেটা কিন্তু একটা সংবিধান অ্যামেন্ডমেন্ট করেছিল, সংবিধান অ্যামেন্ডমেন্ট করেই এই তত্ত্বাবধায়ক সরকারকে নাকচ করেছিল আওয়ামী লীগ আমলে। অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু ছিল আওয়ামী লীগেরই, এবং এটা আওয়ামী লীগেরই আপনার আন্দোলনের ফসল বলা হতো, যে মিসেস জাসির শাহাবুদ্দিন এরশাদের যখন পতন হলো, যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো। সো এটা আমাদের ইয়েট টু সি যে অ্যাপেলেট ডিভিশন কোন দিকে যায়, বাট গুড পসিবিলিটি যে তারা পুনরুদ্ধার করবে। যখন তত্ত্বাবধায়ক সরকার যদি পুনরুদ্ধার হয়ে যায়, যেটা সম্ভাবনা আছে, তখন তো বর্তমান সরকার কোনো অস্তিত্ব থাকে না। তাদেরকে কি রিজাইন করতে হবে? অস্তিত্ব থাকে না। তারা ভদ্র দেশে ভদ্র মানুষ হলে তারা ডেফিনেটলি এটাই তাদের করা উচিত, এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে এই যে আপনার সাংবিধানিক উপায়ে এই আপনার পদত্যাগ করার, হ্যাঁ, হস্তান্তর করার রীতিটা ওইভাবে কিন্তু এখনো আমাদের বাই কনভেনশন, সাংবিধানিক যে কনভেনশন গুলো সেইভাবে কিন্তু পাকাপোক্ত এখনো হয়নি। কিন্তু দুইটা তো কোএক্সিস্ট করতে পারে না, কারণ এই সরকার বলছে এখানে আরেকটা সাংবিধানিক সংকট শুরু হয়েছে। তারা বলছে তারা ইলেকশন করবে, এবং তারা ইলেকশন যতক্ষণ না করছে তারা এখানে থাকবে। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি 106 অনুচ্ছেদের ধারাবাহিকতায় তারা এসে থাকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইলেকশন কমিশন বলছে তারা রেডি ইলেকশন করার জন্য, এবং ডিসেম্বরে, এই বছর ডিসেম্বর ইলেকশন করা সম্ভব হয় তারা করবে। কিন্তু বাধা তৈরি করছে বর্তমান সরকার। তারা বলছেন যে সংস্কার না করা পর্যন্ত এবং আপনার বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা ইলেকশন দেবেন না। এটা তো তাদের মর্জি না। তাদের দেয়া না দেয়ার কোত্থেকে আসলো? তারা দেয়া মানে কি? এটা কি তারা একটা অনুদান দিচ্ছে জনগণকে? দেয়ার বিষয় কোত্থেকে আসলো? রাইট? সো এই দায়িত্বটা হচ্ছে ইলেকশন কমিশনের। তত্ত্বাবধায়ক সরকার কি করে? ইলেকশন কমিশনকে সহায়তা করে ইলেকশন করার জন্য। যেহেতু ইলেকশন কমিশন বলছে তারা তৈরি ইলেকশন করার জন্য, এই সরকারের তো জিপ এগুলো যে বাড়তি কথা বলছে, এখতিয়ার বহির্ভূত কথা বলছে, সংস্কার হলো কি হলো না কি তাতে কি যায় আসে? একটা দেশের সংস্কার তো এটা একদিনের কাজ না, এটা চলমান, অনন্তকাল পর্যন্ত চলে। সভ্য দেশগুলোতে সংস্কার তো চলছেই, চলমান। তো এনারে কি জিন্দেগি পর্যন্ত সব সংস্কার করবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে ইলেকশন দেবে কি দেবে না? এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তো তাদেরকে কেউ দেয়নি। এটা কোত্থেকে তারা পেল? এই যে সংস্কার করার সিদ্ধান্ত তারা কোত্থেকে পেল? কিছু কিছু কাজ তারা ইলেকশন কমিশনকে সহায়তা করার জন্য যদি তারা সংস্কার করে, যে কিছু কিছু কাজ তারা ইমিডিয়েটলি এখনই করতে পারে, দ্যাট দে ক্যান ডু।
কিন্তু সংবিধান সংস্কার করার তো এখতিয়ার তাদেরকে কেউ কখনো দেয়নি, কোনো সরকার কি দেওয়া হয়নি। এটা যেটা বারে বললাম, সংবিধান সংস্কার করার দায়িত্ব কেবলমাত্র সংসদকে দেওয়া হয়েছে এবং 2/3 আপনার ভোট নিয়ে তখন সংস্কার করা যাবে। সো দ্বিতীয় একটা যে আপনার প্রশ্নের উত্তরটা কমপ্লিট করি, দ্বিতীয় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এই সরকার তো একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ যে রাজনৈতিক দল হয়েছে তাদের একজন পদত্যাগ করেছে, কিন্তু তাদের সমন্বয়কারীদের কিন্তু এখনো কয়েকজন কিন্তু সরকারে আছে, দুজন তো অন্তত আছেনই। হ্যাঁ, এবং প্রধান উপদেষ্টার যে আবার উপদেষ্টা যার উনি যাকে ইন্ট্রোডিউস করেছেন, মেটিকুলাস প্ল্যানিং করেছে, উনি কিন্তু অনুগত, উনি মনে করেন ওনাকে বসিয়েছে তারা, অর্থাৎ এটা আপনার কনসেপচুয়ালি ভেরি প্রবলেম্যাটিক। প্রধান উপদেষ্টা মনে করছেন না যে ওনার দায়বদ্ধ আছে এদেশের জনগণের কাছে, রাইট? এবং এটা conceptually is very problematic and incorrect with due respect to chief advisor, with due respect to him. Okay, ওনার দায়বদ্ধতা হচ্ছে এদেশের জনগণের কাছে, সকল মানুষের কাছে, not to সমন্বয়ক। এবং দিস ইজ এক্সট্রিমলি প্রবলেমেটিক। উনি মনে করছেন তাকে ওনারা বসিয়েছে, সো ওনার দায়বদ্ধ তাদের কাছেই আছে, এবং তাদেরকে দিয়ে একটা এখন দল করানো হচ্ছে যেটাকে কিংস পার্টি বলা হচ্ছে, রাইট? এবং তারা সরকারি বিভিন্ন অনুদান নিয়ে, সরকারি সহায়তা নিয়ে তারা এই দল তৈরি করার মগ্ন, লিপ্ত, রাইট? তাহলে আপনি এই সরকারের নৈতিক লেজিটিমেসি কোথায় একটা নিরপেক্ষ নির্বাচন করার? এখানে তো টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো তাহলে আমরা দেখছি তিনটা সমস্যা এই সরকারের, বিকজ তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সাংবিধানিক সরকার। যদি যখন আপনার হাইকোর্ট পুনরুদ্ধার করে দিয়েছে, অ্যাপেলেট ডিভিশনও এটাকে শুনানি আছে সামনে, খুব আমরা 1 মাসের ভিতরে তো জেনে যাব, তখন তো দুটো তো একসঙ্গে থাকতে পারে না। দ্বিতীয়ত আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সাংবিধানিক সরকারের কাছে হস্তান্তর করা। অন্তর্বর্তী মানেই তো হচ্ছে একটা ইন্টারিম, টেম্পোরারি, হ্যাঁ। এবং 3 নম্বর হচ্ছে যে ইলেকশন কমিশন ইজ রেডি। ইলেকশন ডিসেম্বরে হলে ডিসেম্বর করতে উনি বলছেন তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন এবং তারা প্রস্তুত আছেন। তার অর্থ ইলেকশন কমিশনের তো কোনো এখানে সমস্যা নেই ইলেকশন করার। তো এখানে এই তত্ত্বাবধায়ক সরকার, ইলেকশন কমিশন থাকা সত্ত্বেও বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এসে তারা যে নিজেদের ব্যর্থতার কারণে যে ল অ্যান্ড অর্ডার সেট করতে পারছে না, সেলফ ইনডিউসড ফেলিয়ার, তাদের নিজেদের ফেলিয়ার কারণে তারা সংস্কার যেগুলো তারা করতে পারে, সংবিধানটা বাদ দেন, সংবিধান তাদের ইখতিয়ার বহির্ভূত, তারা নিজেরাই করছে না, তাদের ফেলিয়ারের কারণে তারা কি তাদের নিজেদের টেনিওর বাড়াতে পারে? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে তাদের এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে কিনা, এই সরকারের নৈতিক বা লেজিটিমেট কোনো অস্তিত্ব বা ক্ষমতা আছে কিনা একটা নিরপেক্ষ নির্বাচন করার। কারণ তারা তাদের ভেতর থেকে কিন্তু তারা একটা রাজনৈতিক দল করার পায়তারা করছে। এই দলটা এখনো নিবন্ধিত না, কিন্তু পুরো সরকারি সহায়তা নিয়ে এবং প্রথম উপদেষ্টা মনে করছে যে ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে আনইলেক্টেড, ওনার কোনো কনস্টিটিউয়েন্সি ওইভাবে নাই, বাট উনি ওনার কথাবার্তায় ইন্টারভিউতে যেটা মনে হচ্ছে আমাদের কাছে যে উনি মনে করছেন ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে সমন্বয়কারীরা। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এবং ওনার সাথে উইথ ডিউ রেসপেক্ট এই কথাটা বলছি, উনি আমাদের হ্যাঁ, এই মন্তব্য আমি ইতিমধ্যে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে একটা নিরপেক্ষতার প্রশ্ন এসছে, কারণ তিনি বারবার, একবার না বেশ কয়েকবার তিনি বলেছেন যে ছাত্ররাই তার এমপ্লয়ার বা ছাত্ররাই তাকে বসিয়েছেন এবং ছাত্রদের প্রতি একটা আনুগত্য তার আছে, কিংবা এই সমন্বয়কদের প্রতি, কিংবা রাজনৈতিক সরকার বা ইলেকশন না হলে যে সমস্যাটা হয়, এটা যেটা বলছেন হি ইজ তাদের এমপ্লয়ি, তারা হচ্ছে তাদের এমপ্লয়ার।
এই যে এমপ্লয়ার রিলেশনশিপটা, এটা ওনার অজান্তেই, সাবকনশিয়াস মাইন্ডে উনি কি এইভাবে রাষ্ট্রটা পরিচালনা করছেন। এবং সেই জন্যই আমরা দেখছি যারা উনি মনে করছেন সচেতন বা অবচেতন মনে যদি উনি মনে করে থাকেন, সেই জন্য তারা যে অন্যায় আবদারগুলা করছে, বিভিন্ন জায়গায় যে আপনার ভাঙচুর করছে, লুটপাট করছে, আমরা দেখেছি না, তাদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রের যে আইন, সেই আইন প্রয়োগ হচ্ছে না। তারা সুপ্রিম কোর্টে গিয়ে ইজলাসের থেকে জাজ সাহেবদেরকে জোরপূর্বক নামিয়ে দিচ্ছে। তারা বিভিন্ন, আমরা দেখেছি টিচারদেরকে ছাত্ররা গিয়ে অপমান করছে। হ্যাঁ, তারা মন্ত্রণালয়ে গিয়ে নানা ধরনের অন্যায় আবদার করছে, পরীক্ষা ছাড়াই তারা পাশ করবে। আমরা দেখেছি এই প্রত্যেকটা কাজে তাদেরকে যদি প্রধান উপদেষ্টা মনে করেন ওনার এমপ্লয়ার, হ্যাঁ, তাদের এগেনস্টে কিন্তু তখন রাষ্ট্রের যে প্রচলিত আইন সেটা প্রয়োগ হচ্ছে না। এবং আমরা 31শে ডিসেম্বরে দেখলাম তারা শহীদ মিনারে গিয়ে তারা বলছে তারা একটা কি প্রক্লামেশন করবে। সো প্রক্লামেশন তো একটা জাতির হয়, বারেবার হয় না, এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ ছিল। সেই অপরাধ থেকে কিন্তু আমরা দেখলাম না প্রধান উপদেষ্টা বা তার আপনার সরকার এই সমন্বয়কারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে। সো দিস ইজ ভেরি ভেরি প্রবলেম্যাটিক, বিকজ উনি প্রধান উপদেষ্টা, সমন্বয়কারীদের প্রধান উপদেষ্টা যদি উনি অবচেতন তার চিন্তায় এটা থেকে থাকে, এটা ভুল ভ্রান্ত, এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। বিকজ উনি প্রধান উপদেষ্টা হচ্ছে আমার এই রাষ্ট্রের, জবাবদিহিতা হচ্ছে সকল জনগণের কাছে, এবং সকল জনগণের। সময় যেহেতু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আমার দুটো ব্যাপারে আপনার কাছে একটু জানার আছে। সেটা হচ্ছে যে, যেটা আবারও বলা হচ্ছে, আবারও আপনাকে সংবিধানে ফিরে নিয়ে যাই, এই নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য যেটা বলা হচ্ছে যে বর্তমান সংবিধানটি ফ্যাসিস্ট সরকার তৈরি করবার জন্য এই সংবিধানটি কাজ করেছে। সেহেতু এই সংবিধানের পরিবর্তন না হলে আগামী যেই সরকারি ক্ষমতায় আসুক তারা ফ্যাসিস্ট সরকারে আবার পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এগুলো তো অ্যামেচুরিশ কথাবার্তা। এগুলো নিয়ে মনে করেন অলরেডি অনেক, এটাকে নিয়ে অনেকবার উত্তর হয়েছে, এবং এগুলো হাস্যকর কথাবার্তা, এবং ইটস ইভেন ইরিটেটিং বিকজ আপনি সাউথ আফ্রিকার সংবিধান কখনো দেখেছিলেন? যখন অ্যাপার্থাইড ছিল, সংবিধানটা পড়লে মনে হবে স্বর্গ থেকে এসেছে, কিন্তু অ্যাপার্থাইড কিন্তু ওখানে তখনও প্রচলিত ছিল। তো এটা সংবিধানের সঙ্গে সম্পর্ক না। সো আপনার রাজনৈতিক কালচার, প্রথমত ওই সরকার যদি, এখানে অনেকগুলো প্রশ্ন, পাল্টা প্রশ্ন আসে, ওই সরকার যদি ফ্যাসিস্ট থাকে তাহলে বর্তমান সরকারের ফ্যাসিস্টের ওই একই সংজ্ঞা দিয়ে, একই বাটখারা দিয়ে যদি মাপি, তাহলে বর্তমান সরকারের আপনার মাত্রাটা কোথায়? বিকজ 200-র উপরে সাংবাদিকরা হচ্ছে খুনের আসামি। আপনাদের সাংবাদিকতা হচ্ছে না বাংলাদেশে, রাইট? কেউ ফেসবুকে কোনো কিছু বললে তাদেরকে উঠিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। আমাদের মেয়েদের উপরে যেরকম নির্যাতন হচ্ছে, সেখানে আমরা অপরাধী যারা আছে তাদেরকে একটা ধোয়া জাল তৈরি করে পার করার পায়তারা হচ্ছে। হ্যাঁ, সো এগুলা কি সংবিধানের দোষ? এটা সংবিধান হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। এটা হচ্ছে, সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার একটা কাঠামো, মূল কাঠামো। এবং আমাদের এটা হচ্ছে একটা থিওক্রেসি না। পাকিস্তান একটা থিওক্রেসি, এখানে ইসলামিক রিপাবলিক। তাদের সংবিধান তারা করেছে বাংলাদেশের জন্ম হওয়ার পরে। আমাদের সংবিধান 72-এ হয়েছে, ওরা সংবিধান করেছে 73-এ। একটা ইসলামিক রিপাবলিক বলে একটা খিচুড়ি বানিয়েছে, গোজামিল বানিয়েছে, which is an oxymoron। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। একটা থিওক্রেসি, হাফ থিওক্রেসি, ওরা কি করেছে ওরাই জানে। হ্যাঁ, কিন্তু আমাদের সংবিধান হচ্ছে একটা রিপাবলিক, যেখানে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তো তারা এটাকে চেঞ্জ করে কোন দিকে নিতে চাচ্ছে আমি জানি না, তবে সামথিং দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে এই সোকল কমিটি তারা কসমেটিক চেঞ্জ রেকমেন্ডেশন করেছে অনেক। এবং আমার বাবার কথা আপনি বললেন যে স্বাধীনতার ঘোষণাপত্র, যেখানে বাংলাদেশের জন্ম হয়েছিল মানবিক মর্যাদা, সাম্য এবং আপনার একটা ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি,
এবং আপনার এবং রাষ্ট্রটা জন্ম হয়েছিল একটা অর্ডারলি এবং জাস্ট গভর্নমেন্টের জন্য, গণতন্ত্র। সো তারা ওই কথাগুলা আবারও সংবিধানে যোগ করতে চাচ্ছে। সো ইটস জাস্ট কাটিং এন্ড পেস্টিং। আমি কোনো ক্রিয়েটিভ সংবিধান সংস্কারের কিছু কিছু জায়গায় হতেই পারে, কিন্তু সেটা পার্লামেন্ট করবে, এবং ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে সেটাকে তো বর্তমান সরকার তাদেরকে বাইন্ড করতে পারে না। কিন্তু যেটা মুখ্য সেটা হচ্ছে তারা সেকুলার শব্দটা বাদ দিতে চাচ্ছে। হ্যাঁ, সো দিস ইজ ইন্টারেস্টিং। ওই পাকিস্তান কায়দায়, পাকিস্তানে যেরকম আমি বললাম কোনো সংবিধান ছিল না। পাকিস্তান 23 বছর 25 বছর পাকিস্তানের কোনো সংবিধান ছিল না, এবং উপর থেকে তারা এরকম কমিটি তৈরি করতো, কমিটি থেকে বলে একটা সংবিধান লিখ, কিন্তু জনগণের কোনো অনুমোদন ছিল না। হ্যাঁ, সো একইভাবে আমরা সেই পাকিস্তানি কায়দা এখন দেখছি, এবং তারা সেকুলারিজমটাই বাংলাদেশের জন্মই হয়েছিল এজ এ সেকুলার ডেমোক্রেসি। এবং আমরা হচ্ছে একটা প্রথমবারের মতো পৃথিবীতে ইউডিআই করলাম, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং আমাদের আগে যারাই করতে চেয়েছে, বায়োফ্রা বলেন, ইস্ট রোডেশিয়া বলেন, তাদেরকে কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহী বলে, কিন্তু আমরা আত্মনিয়ন্ত্রণ অধিকার সাকসেসফুলি চর্চা করলাম। সো সেটা কিন্তু আমরা আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্র একটা মডেল ল। কসোভো যখন ইন্ডিপেন্ডেন্স হলো তখন কসোভোর কেসটা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছিল, তারা এটা আন্তর্জাতিক আদালতে পাঠায়। আন্তর্জাতিক আদালত বললো যে কসোভো যদি বাংলাদেশের যেই প্রেসিডেন্টটা এটাকে যদি তারা ফলো করে থাকে তাহলে তাদের ঘোষণাপত্র হবে বৈধ, আদারওয়াইজ ন। সো আমার আন্তর্জাতিক আইনেও কিন্তু বাংলাদেশ কন্ট্রিবিউট করেছে। আমার একটু আপনাকে জানতে চাচ্ছি আমি যে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজনীয়তা আছে কিনা, এবং সেকেন্ড রিপাবলিকটা অ্যাকচুয়ালি কি? বলা হচ্ছে যে নেপালের যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে কেন হতে পারে না, এটা একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। এবং গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, গণপরিষদ পার্লামেন্টারি নির্বাচন একই দিনে। খুব চমৎকার প্রশ্ন করেছেন উনি, এবং এখানে সত্যি আমরা হেসে মাটিতে কড়াগড়ি দেওয়ার অবস্থা, যে অল্প বিদ্যা যে কত ভয়ঙ্করী। আপনার এই যে গণপরিষদ হয় একটা সংবিধান প্রণয়ন করার জন্য, যখন সংবিধান থাকে না, রাইট? যখন সংবিধান আছে তখন গণপরিষদ হয় না। যে ফ্রান্সে যখন আপনার রিপাবলিক হলো কখন? একটা রাজতন্ত্র থেকে তারা রিপাবলিকে উত্তোলন হওয়ার চেষ্টা করলো, সেটাকে তারা বলে যে তাদের রিপাবলিক। হ্যাঁ, কিন্তু তারা রিপাবলিক হওয়ার পরেও তাদের অনেক ইতিহাস আছে, নেপোলিয়নের ঘটনা আছে, তারা কিন্তু আবার রাজতন্ত্রে ফিরে যায়। সেই জন্য দ্বিতীয়বার এটাকে সেকেন্ড রিপাবলিক বলা হয়। সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন তখনই হয়েছিল কারণ ফার্স্ট রিপাবলিক ওয়াজ এ ফেইলিয়ার। তারা আবার রাজতন্ত্রে ফিরে যায়, নিজেকে নিজে রাজা করে ফেললেন, আজীবন ক্ষমতায় থাকবেন। হ্যাঁ, সো নেপালে একই জিনিস, রাজতন্ত্র থেকে তারা একটা আপনার রিপাবলিকে রূপান্তরিত হয়েছে, তখন গণপরিষদ হতে পারে। কিন্তু যেখানে আমরা, কারণ আপনার আমরা যদি মানব ইতিহাসের কথা, আপনার কতটুকু সময় আসে আমি জানি না, সময় শেষ হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, মানব ইতিহাসের কথা যদি আমরা দেখি, আমরা কিন্তু প্রথমে এই পৃথিবীতে শাসন শোষণ যারা করতো, গ্রিকস বলেন, ইজিপশিয়ানস বলেন, ইভেন আদি যুগে ভারত উপমহাদেশে বলেন, জাপান বলেন, জাপানের রাজাকে তারা মনে করে সূর্য থেকে এসেছে। তো তারা কিন্তু ইমমর্টালস, আমাদেরকে শাসন করতো কারা? গডস, ডেমিগডস, যারা ইমমর্টাল, এবং তাদের বংশধর হচ্ছে রাজা বাদশারা। তাদেরকে ব্লু ব্লাড বলা হয়, মানে সাধারণ মানুষের যে লাল রক্ত তা না, বিকজ তারা এসছে ঐশ্বরিক একটা ক্ষমতা রথে চড়ে। ঠিক আছে, তো সেই জন্য তাদের যে ক্ষমতার উৎস ছিল হচ্ছে ঐশ্বরিক। এই ঐশ্বরিক ক্ষমতার বলে তারা শাসন শোষণ করেছে। তারা এই জন্য এটাকে বলা হয় মনার্কি, এবং মনার্কির ক্ষমতা কিন্তু জনগণ তাদের ক্ষমতার উৎস না, তাদের ক্ষমতার উৎস হচ্ছে বিধাতা। ঠিক আছে, সো সেখানে যখন রিপাবলিক হয়, রিপাবলিকের তো একটা বিশাল একটা পরিবর্তন হলো। মডার্ন স্টেট, মডার্ন আপনার নেশন স্টেট যখন আসলো, তখন
থামাচ্ছি যেহেতু আমাদের সময় খুব অল্প। আপনার কথা থেকে প্রশ্ন কেন করলেন আমাকে? না প্রশ্নটা করেছি যে আপনি একদম পরিষ্কার করে দিয়েছেন আমাদের জন্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিকের কোনো প্রয়োজন নেই। আমি একটু দৃষ্টি দিতে চাই আমাদের বেশ কয়েকজন দর্শক। আমি আমার মতো করে বলি এটা প্রয়োজন না একটা বিষয় না, এটা হচ্ছে উদ্ভট, এটা কোনো প্রেক্ষাপটই নাই। কারণ আপনার যখন রাজতন্ত্র থেকে ঐশ্বরিক ক্ষমতার থেকে যখন ক্ষমতার মালিক হয় জনগণ, তখন একটা আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজনীয়তা থাকে। যেমন আপনার পাকিস্তানের কোনো আপনার সংবিধানই ছিল না, সেই জন্য সংবিধান প্রণয়ন করার জন্য একটা ইলেকশন করে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, রাইট? সো এখানে তারা কিন্তু অনুগত ছিল পাকিস্তান, যেটা বললাম গভর্নর জেনারেল, এই ব্রিটেনের সে সময় রাজা, তারপরে কুইন এলিজাবেথ আসলো, রানীর উপরে অনুগত ছিল। সো বাংলাদেশে তো অলরেডি আমরা রিপাবলিক। সো নেপালেও যেটা হয়েছে একটা রাজতন্ত্র থেকে একটা ট্রানজিশন হয়েছে, ফ্রান্সেও তাই। সো এই প্রেক্ষাপটে তো আমাদের বাংলাদেশে জনগণই সকল ক্ষমতার উৎস না। উর্মি, প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক। আমরা হচ্ছে আমাদের দেশে জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার মালিক। আরো পরিষ্কার করেছেন। আরো আমরা এটাকে এই সভরেন কনসেপ্ট অফ সভরেন্টি হ্যাজ বিন ডিকনস্ট্রাক্টেড ফার্দার। প্রথমে আপনার সভরেন্টি ছিল হচ্ছে যারা সভরেন, রাজা বাদশাহ, যারা আপনার মনার্কি ছিল, এবং মনার্কের যে ধর্ম সেটাই ছিল রাষ্ট্রের ধর্ম, কারণ রাষ্ট্রের সঙ্গে যিনি হচ্ছে রাজা, তার কোনো পার্থক্য ছিল না। রাজার ইচ্ছাই ছিল আইন। হ্যাঁ, রাজার দরবারেই হচ্ছে সরকারি ক্ষমতা গর্দান যেত, এবং রাজাই হচ্ছে বিচার করত রাজার দরবারে। সো এটা কোনো পার্থক্য ছিল না। আপনি আমি জনগণ বলে কিছু ছিল না, আমরা ছিলাম হচ্ছে সাবজেক্ট, প্রজা ছিলাম আমরা। রাজা, আমরা ছিলাম প্রজা। এখন যেটা 180 ডিগ্রি ইউটার্ন হলো, ট্রান্সফরমেশন হলো, আমরা প্রজা না, আমরা নাগরিক, এবং আমরা হচ্ছি সকল ক্ষমতার মালিক। তো সেখানে তো নতুন রিপাবলিকের কোনো স্কোপ নাই। রাজতন্ত্র থেকে যখন আপনার আসে তখন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়, যেটা ফ্রান্সে হয়েছে, এই যে নেপালের এক্সাম্পল দিচ্ছে, নেপালে হয়েছে। দ্যাট ইজ নট আওয়ার কেস। আমাদের একজন দর্শক লিখেছেন, জনাব এনায়েত সারওয়ার, তিনি লিখেছেন যে তাহলে মানে এই সরকারের বর্তমান অবস্থানের এ পর্যন্ত বোঝা গেল যে বর্তমান সরকার কোনো সরকারই না। তিনি লিখছেন আমাদের দেশের সংবিধানের সংস্কারের কোনো সুযোগই নেই, নির্বাচন দেয়া না দেয়া এই সরকারের কাজ না, এটা হলো নির্বাচন কমিশনের কাজ, সরকারের কাজ হলো নির্বাচন কমিশনকে সাহায্য করা, যেটা আপনি বলেছেন। এর মানে সরকার যা কিছু করছেন তার কোনো কিছুই বৈধ না। এদেরকে কি ফ্যাসিস্ট সরকার ছাড়া অন্য কিছু বলা যায়? এই আপনি ইতিমধ্যেই এই ব্যাপারে মন্তব্য করেছেন, সুতরাং আমাদের দর্শকরা দেখছেন এবং তারা আপনার মন্তব্যের উপরেই তারা আরো অবশ্যই তারা নিজেদের আমাদের যে কিছুটা হয়তো যদি ব্যবহার করা যায় তাহলে জনগণই এটার উত্তর দিক, আমি তো উত্তর দিব না ইন দিস সেন্স, কারণ আপনার দর্শক কিছু বলবো একই বাটখারা দিয়ে বিগত সরকারকে সেই বাটখারা দিয়ে বর্তমান সরকারকে তারা নিজেরাই বিচার করুক। ধন্যবাদ। আমার একেবারে শেষ প্রশ্ন আপা, আমাদের যেহেতু সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার একটা খুব মানে মনে হলো যে আমাদের দর্শকদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। 8ই মে যদি রায় হয় যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে সংবিধানে, সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা আপনি বলেছেন, তারপরে যদি একেবারে 2 লাইনে আমাদের জন্য বলেন, তো সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি একেবারেই অবৈধ হয়ে যাবে? আপনার দুইটা কোএক্সিস্ট করতে পারে না। এই সরকার যদি তারা মনে করে তাদের মুখ্য দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, মানে একটা টেম্পোরারি যে স্টপ গ্যাপ আছে, টু হ্যান্ড ওভার টু দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, যেটা বললাম সাংবিধানিক সরকার 2 রকমের, যদি এটা যখন ফিরে আসবে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু একটা, এবং তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু ম্যান্ডেট আছে ইলেকশন কমিশনকে সাহায্য করে একটা ইলেকশন কন্ডাক্ট করার। তখন এই সরকারের কিন্তু আপনার কোনো আপনার ভিত্তি থাকে না, দুইটা তো কোএক্সিস্ট করা অসম্ভব। সো আপনার এখানে এই রায়টা উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাকে ফিরিয়ে আনলে তখন এই সরকারের কিন্তু কোনো ইলেকশন করার কোনো ম্যান্ডেট নাই, বিকজ তাদের হচ্ছে হ্যান্ড ওভার টু দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট।
সংবিধানের যেটা স্বীকৃত, যে সরকার স্বীকৃত আছে। সো আপনার দ্যাট উইল বি দ্য জব। এবং তাছাড়াও কিন্তু আরেকটা প্রভিশন আছে সংবিধানে, সেটা হচ্ছে আপনার প্রেসিডেন্টের কিন্তু এমার্জেন্সি কল করার আরেকটা বিধান আছে সংবিধানে। যদি প্রেসিডেন্ট মনে করেন, রাষ্ট্রপতি মনে করেন যে কোনো সংকট হয়েছে, সংকট যে শুধু আপনার বহির্বিশ্ব থেকে আমাদের উপরে সংকট আসবে তা না, অভ্যন্তরীণ সংকট, আপনার দৈনন্দিন আপনার ইকোনমিক সংকট হতে পারে, ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করে গেছে যেটা এখনকার অবস্থা, তখন কিন্তু রাষ্ট্রপতি একটা এমার্জেন্সি কল করে একটা এমার্জেন্সি গভর্নমেন্টও কিন্তু কায়েম করতে পারে, যেটার মেয়াদ হচ্ছে 120 দিন, অর্থাৎ 4 মাস। এবং আমি তো মনে করি যে অবৈধ অস্ত্র দেশে যেভাবে চলে এসছে, এবং এখানে ইলেকশন নির্বাচন করার আগে তো এই অবৈধ অস্ত্র উদ্ধার করার একটা অভিযান চালানো খুবই প্রয়োজন। এবং তার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, যে স্বপ্রণোদিত ভাবে সরকার যে আপনার ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট নিজেই করাচ্ছেন, সেটার এক্সাম্পল হচ্ছে যারা কনভিক্ট, যারা রেপিস্ট, যারা জঙ্গি, তাদেরকে সরকার কিন্তু ছেড়ে দিচ্ছে, তারা বেল পেয়ে কিন্তু বাইরে আসছে না। অলরেডি আদালতে তাদেরকে বিচারে তাদেরকে সাব্যস্ত হয়ে তাদের সাজা হয়ে গেছে, তারা সাজাপ্রাপ্ত, এবং তাদের কেউ কেউ আজীবন জেলে আছে। অর্থাৎ আপনার এই যে একজন রেপিস্টকে ছেড়ে দিল, 5 বছরের মেয়েকে আপনার রেপ করেছিল, তার বাবা এখন আতঙ্কিত, মেয়ের বয়স এখন আপনার 13-14 বছর বয়স, এই রেপিস্টদেরকে ছেড়ে দিচ্ছে। কোন বৈধ সরকার এটা কি করতে পারে? জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে, রেপিস্টদেরকে ছেড়ে দিচ্ছে, ডাকাতের সর্দারকে ছেড়ে দিচ্ছে। তো সেটা ছেড়ে দেওয়ার পরে সমাজে আমরা কি দেখছি? শুধু আইন উপদেষ্টা বলছেন রেপের জন্য আমরা সাজা বাড়িয়ে দেব, অথবা আমরা এটার বিচারের সময়টা কমিয়ে দেব, এগুলো সব কথা শুনলাম, ইয়াপ 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 অনেক কথা শুনলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে ডিটারেন্স, যেটা যেই রেপিস্ট কনভিক্ট হলো তাকে তুমি ছেড়ে দিচ্ছ কেমন করে? তাহলে তো উৎসাহিত করা হচ্ছে যারা সাইকোপ্যাথ, যারা রেপিস্ট, যারা জঙ্গি, যারা টেররিস্ট, যে এখানে আমাদের কোনো সাজা হবে না, বিচার হওয়ার পরেও আমরা জেলে গেলেও আমাদের জেলের দুয়ার খুলে দেওয়া হবে, আমাদের কোনো সাজা হবে না। সো এই কালচার অফ ইম্পিউনিটি এবং ডিটারেন্স বাংলাদেশে এখন কাজ করছে না। সো আপনি যখন চুরি, ডাকাতি, চোরের সর্দার, ডাকাতের সর্দার, রেপিস্ট থেকে যখন আপনি ছেড়ে দেবেন জেল থেকে, তো সমাজে তো এটা হবেই। এবং এই সেলফ ইনডিউসড ফেলিয়ার, সরকার বলছে এই কেয়স, এটা কি কোনো বৈধ সরকার আদৌ করতে পারে কিনা? এবং বিডিআরে যারা কনভিক্টেড, আমি শুনলাম 100-র উপরে, যারা যাবজ্জীবন পেয়েছে তাদেরকেও সরকার ছেড়ে দিচ্ছে। তো এদেরকে ছেড়ে দেওয়ার পিছনে কি? এটাকে কি সরকার তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে তাদেরকে ব্যবহার করতে চাচ্ছে জনগণের বিরুদ্ধে? এবং তাদেরকে কি অবৈধ অস্ত্র সরকার নিজেই কি সাপ্লাই দিচ্ছে কিনা? এবং যখন সরকার অ্যাকশন নিচ্ছে না এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুলিশ যখন তাদেরকে পাকড়াও করছে না, তো সরকার তাহলে কি আনএবল অর আনউইলিং টু টেক অ্যাকশন? এবং তখন এই প্রশ্নটা আসতেই পারে যে তাহলে কি এটা স্টেট স্পন্সার্ড হচ্ছে কিনা। স্পেশালি আমাদের এই সমন্বয়কারীদের নেতৃত্বে যে ডেভেল হান্ট শুরু হলো, যারা এখানে আপনার ডাকাতি করতে গেল, যখন তারা ডাকাতি করতে পারলো না, লুটপাট করতে পারলো না, ভাঙচুর করতে পারলো না, যখন সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করলো, তখন তারা কান্নাকাটি গিয়ে যারা তাকে প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যাকে ডক্টর ইউনূস মনে করছেন তার এমপ্লয়ার, তারা যখন কান্নাকাটি করলো, তখন ডেভেল হান্ট মনে একটা কি শুরু করা হলো, যাতে তাদের অধিকার দেয়া হয়, তাদেরকে অধিকার তো বলবো না, তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ যাতে তারা করতে পারে। সো এই যে ইম্পিউরিটিটা দেওয়া হচ্ছে, দিস ইজ দ্য প্রবলেম। এটা তো ল্যাক অফ লর প্রবলেম না, আইন যথেষ্ট আছে আমাদের দেশে, কিন্তু আইনের যে প্রয়োগ হচ্ছে না, এবং এদেরকে যে একটা ইম্পিউনিটি দেওয়া হচ্ছে, এবং ডিটারেন্সটা কাজ করছে না। এবং জেলের ভিতরে যারা ঢুকেছিল, একটা সমাজ কি দেখে যে আপনার অন্যায় করলে, অপরাধ করলে জেলের ভাত খেতে হয়, বা গুরুতর অপরাধ করলে আজীবন জেলে থাকতে হয়। তাদেরকে যখন ছেড়ে দিচ্ছে, তখন আপনার অপরাধীরা বা সাইকোপ্যাথসরা, যারা শিশু
এখানে হত্যা করছে, শিশুদেরকে নির্যাতন করছে, রেপ করছে, তাদের কাছে মেসেজ কি যাচ্ছে যারা সাইকোপ্যাথস, ইটস ওকে, নো প্রবলেম, করে যাও। আমাদের আমি আন্তরিকভাবে দুঃখিত, কথা চালিয়ে যেতে পারলে আরো ভালো লাগতো আলোচনা। আপনার কাছে যদি একটু জানতে চাই যে একজন আইনের মানুষ হিসেবে ধরলাম আমাদের নির্বাচন হলো এবং একটি নির্বাচিত সরকার আসলো, কিন্তু সেক্ষেত্রে এই যে এখন গত অগাস্ট থেকে আমরা এ পর্যন্ত 7 মাসে যেটা দেখতে পাচ্ছি যে মব জাস্টিসের নামে যেখানে তৌহিদি জনতা তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, যারা অন্যায় করছে, যারা নারীদের উপর অত্যাচার, তাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে, তাদের পোশাক আশাক নিয়ে মন্তব্য করছে, তাদেরকে প্রহৃত করছে, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, এবং পাশাপাশি ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার মতন ঘটনা কিংবা আরো অন্যান্য মানুষের, সাধারণ মানুষের জানমালকে একেবারে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেয়া, যেখানে ঘোষণা দিয়ে বলা হচ্ছে অমুকের বাড়ি থেকে ভাঙা হবে, সবাই আসেন, সেখানে কিছুই তারা পাচ্ছেন না, পুলিশ যাচ্ছে, পুলিশের সম্মুখ দিয়ে তৌহিদি জনতা বেরিয়ে যাচ্ছে স্লোগান দিতে দিতে, তাদেরকে ধরা হচ্ছে না। এবং অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা চূড়ান্ত অবনতি দেখতে পাচ্ছি। হিজবুত তাহরিরের লোকজনকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে, প্রথম অগাস্ট মাসেই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু আবার তাদের নিষিদ্ধ সংগঠন, তারা যখন আবার বায়তুল মোকাররমে মিছিল করতে গেল তখন আবার তাদেরকে একটা লোক দেখানো, আটকানোর ব্যাপার, নতুন নাটক হলো। সেক্ষেত্রে নতুন সরকার যদি ক্ষমতায় আসে তাদের জন্য দেশকে আবার একটি মানে স্থিতিশীল রাষ্ট্রের পরিণত করতে কতটা বেগ পেতে হবে বলে আপনি মনে করেন? মানে এই যে একেবারে আইনের শাসনের বাইরে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার যেটা আমি বললাম, এই যে এমার্জেন্সি যে ক্ষমতাটা, এটাও কিন্তু সাংবিধানিক একটা সরকার। তত্ত্বাবধায়ক সরকার বা আপনার তত্ত্বাবধায়ক সরকারের পরে একটা যখন নির্বাচিত সরকার, তার আগে কিন্তু আমি একটা কেস কিন্তু মেক আউট হয়ে যাচ্ছে একটা আপনার এমার্জেন্সি সরকারের, কারণ এই অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই যে আপনি আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তরগুলো আছে, আমাকে যে প্রশ্নগুলো করছেন, যে অবৈধভাবে নিষিদ্ধ সংগঠনের লোকজনকে ছেড়ে দিচ্ছে, এটা তো তাদের দুনিয়ার কোনো দেশে, কোনো সভ্য দেশে তো এটা হয় না, এটা কোনো বৈধ সরকার করতে পারে না। তাহলে এই প্রশ্নটা আসছে, এই সরকার প্রতিনিধিত্ব কি যারা ল অ্যাবাইডিং সিটিজেন তাদের প্রতিনিধিত্ব করছে, নাকি যারা হচ্ছে অপরাধী, যারা আপনার জঙ্গি, যারা রেপিস্ট, যারা হচ্ছে আপনার এই যে মব বললেন, এই মবদের প্রতিনিধিত্ব করছে? আমি মব শব্দটাকে আরেকটু বিশ্লেষণ করতে চাই। মব যখন আমরা বলবো তাহলে র্যান্ডম লোকজন, র্যান্ডম চেহারা থাকবে, কিন্তু আমরা সেটা দেখছি না। এদেরকে কি মব বলা আমাদের উচিত হবে? কারণ এদের নেতৃত্ব দিচ্ছে আবার এই সমন্বয়কারী। এই সমন্বয়কারীরাকে তারা হচ্ছে গদিতে বসিয়েছে ডক্টর ইউনূসকে, এবং তারা এখন একটা নতুন দল করছে। তো তাহলে আপনি দেখেন পুরো জিনিসটা যে সিক্লিক্যাল। তো আপনার এই সরকারের সাপোর্ট বেস তাহলে কারা? এই সরকার নিজেই বলছেন যে উনি প্রতিনিধিত্ব করছেন হচ্ছে আপনার এই সমন্বয়কারী, যারা নেতৃত্ব দিচ্ছে হচ্ছে সোকল মবকে। ওকে, সো এটা কিন্তু আসল রিয়েল মব না, ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল মব, এবং এদেরকে নেতৃত্ব দিচ্ছে হচ্ছে এই সোকল্ড আপনার সমন্বয়কারী, যারা ছাত্র হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু আমি তাদের কোনো স্টুডেন্ট আইডি দেখিনি, এবং ছাত্র যদি তারা হয় বাই ডেফিনিশন তাদের কোনো রুজি রোজগার নাই। তো তাহলে তারা এই যে এত বড় দল করছে, এত বড় অফিস নিয়েছে, তাদের হ্যান্ডলার কারা, তাদেরকে ফাইন্যান্সিং কারা করছে? সেখানে আপনার একটা প্রশ্ন ছিল যে এখানে ইউএসএইড এর ফান্ড বা বিভিন্ন আপনার আইএসআই এর ফান্ড, এই ফান্ডিং এ যেগুলো আমরা দেখতে পাচ্ছি মানে বিদেশি ফান্ডিং এ তারা চলছে কিনা, এবং এগুলো কিন্তু কোনো কিছু ডিক্লেয়ার্ড না। দেশীয় ফান্ডিং হয়তো থাকতে পারে, কারণ তারা বলেছেন যে দেশীয় ফান্ডারদের কথা তারা বলবেন না সিকিউরিটি রিজনে। তো সেটা কিভাবে জাস্টিফাইড হয় আপনি জানেন না। সেটা কখনই জাস্টিফাইড হয় না। এখানে আপনার ট্রান্সপারেন্সি, যে কোনো দলের একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। হ্যাঁ, সো এবং এখনো কিন্তু তারা নিবন্ধন পায়নি, এবং নিবন্ধন পাওয়ার জন্য আইনি যেই আপনার
কোয়ালিফিকেশন লাগে, এলিজিবিলিটি লাগে, আদৌ তাদের সেটা আছে কিনা। তবে গায়ের জোরে তারা বর্তমান সরকারের বিভিন্ন আপনার সহায়তা নিয়ে তো তারা এবং সরকারি আপনার যানবাহন নিয়ে বিভিন্ন সহায়তা নিয়ে তো তারা নানা কাজই করছে। সো ইটস ইয়েট টু বি সিন। বাট যেই পয়েন্টটাতে আমি ছিলাম সেটা হচ্ছে যে প্রতিনিধিত্ব তাহলে এই সরকার কাদেরকে করছে? হিজবুত তাহরির যাদেরকে ছেড়ে দিচ্ছে জেল থেকে, জঙ্গিদের যাদেরকে জেল থেকে ছেড়ে দিল, হোলি আর্টিজানে যাদেরকে জেলে ভরা হলো তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। সো তাহলে এই সরকারের বেসটা কি? যেহেতু তাদের কোনো রাজনৈতিক বেস নাই, তাদের কোনো ভোটের বেস নাই, তারা কি এই চোর, ডাকাত, রেপিস্ট এবং আপনার এই সমন্বয়কারী যারা বিভিন্ন আপনার সোকল মবকে নেতৃত্ব দিচ্ছে, এটি কি তাদের এই সরকারের বেস তারা তৈরি করছে? এবং এটির উপরে কি ভরসা করে তারা অনন্তকাল পর্যন্ত কি ক্ষমতায় থাকতে চাচ্ছে সংস্কারের অজুহাত দিয়ে এবং বিচারের অজুহাত দিয়ে? বিচার তো একটা চলমান প্রক্রিয়া। এক একটা বিচার আপনার 5 বছর, 10 বছর, 15 বছরও লাগতে পারে আমাদের দেশে। নিম্ন আদালত আছে, হাইকোর্ট আছে, তারপরে অ্যাপিলেট ডিভিশন আছে। তো এটা বিচার যতক্ষণ হবে না কোন লেভেল পর্যন্ত, রাইট? সো এটা তো বিচার করার কাজ তো সকল সরকারেরই। সো তাহলে ওনারা স্বপ্রণোদিত ভাবে ল অ্যান্ড অর্ডার অবস্থার ওনারা নিজেরাই অবনতি ঘটাচ্ছে, কারণ তারা প্রশ্রয় দিচ্ছে যারা অপরাধী তাদেরকে, যারা ল অ্যাবাইডিং। এবং এই যে ডেভিল হান্টের কথা বললাম, ডেভিল হান্ট শুরু হলো যখন এই কান্নাকাটি শুরু করলো যে আমরা লুটপাট ভাঙচুর করতে পারছি না, তখন ডেভিল হান্ট শুরু হলো। সো এবং ডেভিল হান্ট আপনি আমাদের আইনের জগতে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। আপনি ধরার আগেই তাদেরকে পাকড়াও করবো, তাদেরকে আপনি একটা লেবেল দিয়ে দিলেন তারা ডেভিল। হাউ, অন হোয়াট বেসিস? আপনি আগে থেকেই ডিটারমিন করে রাখলেন যে তারা আপনার গিলটি, তারা অপরাধী, এবং আপনি করছেন এটা অপরাধীদের প্ররোচনায়। যারা অপরাধ করছে তাদের এগেনস্টে কোনো আপনার মামলা মোকদ্দমা কোনো লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না সরকার। সো দিস ইজ ভেরি ভেরি ডিস্টার্বিং যে এই সরকারের কনস্টিটিউয়েন্সি বা কনস্টিটিউয়েন্টরা কারা, কাদেরকে উনি প্রতিনিধিত্ব করছেন। আমার যেটা প্রশ্ন ছিল, যেটা বলবো একটু, আপনার ডক্টর ইউনূস নারী ক্ষমতায়নের জন্য এত কাজ করেছেন, হ্যাঁ, ক্ষুদ্র ঋণের কাজ করেছেন, উনি যে এখন সাইলেন্ট, এত নারী নির্যাতন হচ্ছে, এই সাইলেন্স ইজ পেইনফুল, ডেফেনিং, and this silence is so loud, painfully loud, unbearably loud. আন্তর্জাতিকভাবে উনি এটাকে এরকম কোনো ঘটনা হয়েছে এটি উনি স্বীকার করতে চাচ্ছেন না গার্ডিয়ানে যখন উনি ইন্টারভিউ দিচ্ছেন। তো উনি কি একটা প্যাথোলজিক্যাল ডিনায়ালে আছেন? এবং উনি যদি দেখতে না পান, এখানে I'm sure nothing is wrong with his eyesight. ওনার তো নিশ্চয়ই এতদিনে ছানি অপারেশন হয়ে গেছে, সেটা তো দেখতে না পাওয়ার কোনো কারণ নেই না। কিন্তু উনি কি ডিনায়ালে, প্যাথোলজিক্যাল ডিনায়ালে আছেন, নাকি অনেকে মন্তব্য করছেন যে উনি হয়তো প্যাথোলজিক্যালি ডিমেনশিয়ার দিকে যাচ্ছেন? কারণ একবার তিনি বিবিসি কে বলছেন যে দেশের আইন শৃঙ্খলা তো কিছুই খারাপ হয়নি, সব ঠিক আছে। আবার গতকালকের আগেই তিনি বলেছেন, গত পরশুদিন বোধহয় বলেছেন যে দেশে এত অরাজকতা ভাবা যায় না। সুতরাং আমরা সাধারণ মানুষ খুবই কনফিউজ যে অ্যাকচুয়ালি উনি দেশের অবস্থাটাকে কিসের ভিত্তিতে মাপার চেষ্টা করছেন। একদিন বলছেন দেশে কোনো অরাজকতা নেই, আরেকদিন বলছে দেশের চরম অরাজকতা, দেশ গাজায় রূপান্তরিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের এবং যেটা বলা হচ্ছে যে সমন্বয়কদের পক্ষ থেকে এবং নতুন দল এনসিপির পক্ষ থেকে যে নির্বাচন দিলেই কি দেশের অবস্থা পাল্টে যাবে, তো সে প্রসঙ্গে আমার কথা, মানে আপনার কাছে আমার জানতে চাওয়ার ছিল যে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা থেকে নতুন যেই দলই ক্ষমতায় আসুক তাদেরকে দেশকে স্থিতিশীল করতে, যেটা আমাদের আজকের টপিক ছিল যে গণতন্ত্রের উত্তরায়ণ, তো সেক্ষেত্রে একটি নির্বাচিত সরকারের পক্ষে এই যে মব ভায়োলেন্স, এই যে ক্ষমতা নিজের, মানে বিচারের ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া, আবার বলা হচ্ছে যে ধর্ষকদেরকে জনগণের সম্মুখে পুঁতে ইট দিয়ে, মানে পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করতে হবে,
ইসলামিক আইনে ধর্ষকদেরকে বিচার করতে হবে। এক দেশে তো দুটো আইন থাকতে পারে না। সুতরাং এই যে মানে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার এবং তৌহিদি জনতার যেই একটা অবস্থান, এখন সবাই তৌহিদি জনতাকে ভয় পায় যে কাকে কখন ট্যাগ দিয়ে আপনাকে আপনার মানে ঘোষণা দিয়ে আপনার বাড়িতে হামলা করা হবে, সরকার তাদেরকে একটা প্রোটেকশন দিয়ে যাবে, কিছুই বলবে না। সুতরাং এই অবস্থা থেকে আমরা যদি কিছু না বলাটাই তো একটা প্রোটেকশন। কারণ সরকারের দায়িত্ব হচ্ছে যারা অপরাধী তাদেরকে পাকড়াও করা, তাদেরকে প্রতিহত করা। যখন সরকার করছে না, এটাই তো স্টেট স্পন্সর্ড হয়ে যাচ্ছে, বিকজ দ্য স্টেট ইজ আনউইলিং অথবা আনএবল তাদেরকে প্রতিহত করার। ইট ডাজন্ট ম্যাটার হুইচ ওয়ান, সে স্বেচ্ছায় রাষ্ট্র বা সরকার স্বেচ্ছায় করছে না বা করতে পারছে না, দুটোর একটা কিছু কোনটা যায় আসে না, সেটাকে আমরা একটা ফেল স্টেটের দিকে আমরা এগোচ্ছি। সো ফিউচার গভর্নমেন্টের জন্য নাথিং ইজ গোইং টু বি ইজি। কিন্তু আমি যেটা বললাম যে এখানে আমি তিনটা সাংবিধানিক সরকারের আমি দেখি। একটা হচ্ছে যে 141 অনুচ্ছেদে একটা এমার্জেন্সি সরকার আসতে পারে, সেই সরকারের মুখ্য ভূমিকা কিন্তু পালন করবে আমাদের সেনাবাহিনী, এবং সেটার জন্য একটা স্মল ক্যাবিনেটও থাকতে পারে। আপনার সেনাবাহিনীর লোকজনও সেখানে সিভিলিয়ান যে পোর্টফোলিওগুলো আছে সেখানে তারা থাকতে পারে, এবং সমাজে যারা আপনার ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করতে পারবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারবে। এবং সেটা করতে গেলে আপনি দেখবেন বিভিন্ন জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠন যে এই কাজগুলো করছে তাদেরকে কিন্তু একটা অবস্থানে নিয়ে আসা যাবে, পাকড়াও করা যাবে। সো তারপরে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করতে চাই। একটু পরে নেই, কারণ আমি ভুলে যাই, আমি আপনার মতো পারি না এতভাবে যেতে। হ্যাঁ, আপনার জিজ্ঞেস করছিলেন আমাকে সরকার। একটা যেটা বললাম যে একটা এমার্জেন্সি সরকার, এটা সাংবিধানিক সরকার। তারপর আমি দেখছি হচ্ছে একটা কেয়ারটেকার সরকার, যেটাও হয়তো সংবিধানের থেকে সর্বোচ্চ থেকে পুনরুদ্ধার হবে। তারপরে আমি দেখছি পসিবিলিটি যেটা হবে যে একটা নির্বাচিত সরকার। হ্যাঁ, সো এইটা একটা আমাদের ফেজ দিয়ে যেতে হবে। এবং এইটা আপনার এই অবৈধ অস্ত্র যখনই আপনি পুনরুদ্ধার করতে যাবেন, তখন কিন্তু যে প্রশ্নটা আপনার ইঙ্গিতে যেটা আমি বুঝতে পারছি, যে একটা নির্বাচিত সরকার বা আপনার কেয়ারটেকার সরকার তো মাত্র 3 মাস, এটা করার আগে কিন্তু এই অবৈধ অস্ত্রগুলা উদ্ধার না করলে এবং এই সমস্ত জঙ্গিদেরকে আপনার জায়গা মতো তাদেরকে না নিয়ে আসতে পারলে কিন্তু হবে না। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে পুঁতে মারা হবে। আমাদের আইনের অভাব নাই তো। আমাদের এই আইনের মাধ্যমে যে সমস্ত রেপিস্টদেরকে ধরা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো, এটা নিয়ে কেন কেউ কথা বলছে না? সো আইনের তো প্রয়োগ হচ্ছে না। আইন তো আছে, সাজাও আছে যথেষ্ট। ইটস নট দ্যাট আমাদের দেশে আইন নাই, আমরা একটা মূর্খ জাতি, মূর্খ দেশ, কোনো আইন নাই এবং আইনের আপনার সাজা নাই, তা তো না। যেটা আছে সেটা নিয়ে ফালতু কথাবার্তা বলা বা শোনার সময় আমাদের কারণেই। প্রবলেমটা হচ্ছে যারা অপরাধী হয়ে গেছে, অপরাধী সাব্যস্ত হয়েছে, সর্বোচ্চ আদালত থেকে যারা সাজা পেয়েছে তাদেরকে কোর্টের মাধ্যমে তাদেরকে এই সরকার ছেড়ে দিচ্ছে। এইটার জবাবটা কেন আমি পাচ্ছি না? সরকার ছেড়ে দিবে কেমন করে? তাদের ছেড়ে দেওয়ার ইখতিয়ার কোথায় পেল? এটা তো বৃদ্ধাঙ্গুলি বিচার বিভাগকেও দেখানো হচ্ছে। কারণ বিচার বিভাগ থেকে কিন্তু তারা একটা আইনের প্রক্রিয়া নিয়ে বিচার হওয়ার পরে সাজা পেয়ে তারা জেলে আছে, তারা কোনো বেল নিয়ে বেরোয় নাই। এবং যারা এই কাজগুলা করছে তাদেরকে আপনার প্রোটেকশন দিচ্ছে সরকার, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, তাদেরকে লাই দেওয়া হচ্ছে, কালচার অফ ইম্পিউনিটি করে দেওয়া হচ্ছে। সো এটা তাহলে স্টেট স্পন্সার্ড হচ্ছে কিনা? এবং যে জায়গাটা আমি বারে বারে আসছি, যেহেতু সরকারের কোনো ইলেকটেড বেস নাই, তারা এখন তাদের টিকে থাকার জন্য এই চোর বদমাশ যাদের হাতে অস্ত্র আছে এবং যারা আপনার লিড করছে এই সোকল মব, কারণ এটা আসল কৃত্রিম মব, এটা সত্যিকার কোনো মব না, যারা এরকম আপনার অপরাধ করছে, এই অপরাধীদেরকে ভিত্তি করে সরকার ক্ষমতায় থাকতে চায় কিনা, এই অবৈধ অস্ত্র এবং যারা মানুষকে সাধারণকে ল অ্যাবাইডিং সিটিজেনকে ভয় ভীতি দেখায়, যাদের বাসায় তারা ডিক্লেয়ার দিয়ে ভাঙচুর করে, যাদের বাসায় তারা ঢুকে যাচ্ছে। দেখেন 800 বছর আগে মানব সভ্যতা ম্যাগনা কার্টার পেয়েছে। ম্যাগনা কার্টারে বলা হয়েছে যে মানুষের একটা ঘর, তার বাড়ি হচ্ছে তার দুর্গ, এখানে কেউ ঢুকতে পারবে না। এটা মানব সভ্যতা 800 বছর আগে।
এখন বাংলাদেশ যে সরকারের হাতে পড়েছে, আমরা কি মানব সভ্যতা থেকে কি আমরা ধূলিসাৎ হয়ে যাচ্ছি? এটা পৃথিবীতে আমাদের অর্জন। ইংল্যান্ডে যে ম্যাগনা কার্টা হয়েছে শুধু আপনার ইংল্যান্ডের জন্য না, এটা মানব সভ্যতার জন্য। যেমন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা কিন্তু শুধু বাংলাদেশের অর্জন না, এটা বিশ্ব মানবতার অর্জন, যেটা আন্তর্জাতিক আদালতে স্বীকৃতি পেয়েছে। যখনই কোনো রাষ্ট্র একটা আপনার স্বাধীনতা ঘোষণা করে ইউনিল্যাটারাল ডিক্লারেশনের মাধ্যমে, আগে বলা হতো এটা করা মানেই রাষ্ট্রদ্রোহী হওয়া। প্যালেস্টাইন এখনো পারে নাই, কিন্তু বাংলাদেশ পেরেছেন, এবং কসোভো সেই উদাহরণ আপনার ফলো করে তারাও সাকসেসফুল হয়েছে। তো এই যে অর্জনগুলো হয়, এটা বিশ্ব মানবতার অর্জন। তো এখান থেকে কি এই কতিপয় কিছু মানুষের জন্য, বাঙালি একটা সভ্য জাতি, আমাদের কৃষ্টি কালচার আছে, আমরা গুরুজনকে শ্রদ্ধা করি, স্নেহ করি, তারা আমাদেরকে স্নেহ করে, হ্যাঁ, যে ঘটনাগুলো দেখছি, যে বেয়াদবিগুলো দেখছি, সেটা তো আমাদের কৃষ্টি কালচারের সঙ্গে যায় না। এরা কি এই যে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে আপনার ইউএসএড এর পয়সায় এটা লিঙ্ক করছিল যে, এবং আপনার উইমেন ট্রাফিকিং এর সঙ্গেও লিঙ্ক করছিল, এবং এপস্টিন, জেফরি এপস্টিন আইল্যান্ডও নাকি এরকম কিছু আমাদের ইয়াং আপনার সকল ছাত্রছাত্রীদেরকে নাকি নিয়ে যাওয়া হয়েছিল। সো এইগুলো তো আমাদের কালচার না, এগুলো কোত্থেকে আসছে? এই রেপ কালচার যেটা, এটা ৭১ হয়েছে, এটা হানাদার বাহিনী এই কাজগুলো করেছিল, যেটাকে আমরা ধিক্কার দেই। এখনো যারা করছে তাদেরকে আমরা ধিক্কার দেই। এদেরকে আপনি পুরুষ বলবেন? তাদের তো পুরুষত্ব নেই। কারণ একটা পুরুষের যার পুরুষত্ব আছে, সে নারীর মন জয় করতে পারে। মন জয় করে তখন নারী কনসেন্ট দেয়। যখন এই ঘটনাটা হচ্ছে, এখানে তো আপনার প্লেজার ইজ অ্যাবসেন্ট। এখানে তো বাচ্চাদেরকে যেখানে করা হচ্ছে সেখানে তো আর কনসেন্টের কোনো প্রশ্নই আসে না, ভালোবাসারও প্রশ্ন আসে না, কনসেন্টের বিষয় আসে না। সো এটা হচ্ছে একটা, যারা এগুলো নিয়ে কাজ করেন, এবং আমারও সুযোগ হয়েছে আপনার রেপ এবং এটার সাইকোলজি নিয়ে যারা কাজ করছেন, যারা কাউন্সিলিং করছে, কাজ করা, এটা হচ্ছে একটা ক্ষমতার খেলা। আমি যদি এটা গণতন্ত্রের সাথে মিলিয়ে বলি, গণতন্ত্র কখন হয়? যখন আপনার আরেকজনের মতকে আপনি যখন শ্রদ্ধা জানাতে পারেন, তার মতামতকে। কিন্তু আপনি যখন আরেকজনের মতামতকে শ্রদ্ধা জানাচ্ছেন না, জোরপূর্বক আপনার মতামতটা তার উপরে চাপিয়ে দিচ্ছেন, সেটা যে গণতন্ত্র যার ভিতরে নাই, সেই এই কাজ করে। তো রেপটাকে তো আমরা সেভাবেও দেখতে পারি, হ্যাঁ, যার ভিতরে কোনো গণতন্ত্রের কোনো চর্চা নাই। সো ইট ইজ আ পাওয়ার প্লে, পাওয়ার গেম। এবং রেপ কিন্তু সাধারণত হয় আগন্তুক দ্বারা, খুব কম হয়। এখানে পরিবারের কেউ, সহপাঠী বা টিচার, যাদেরকে তার সঙ্গে একটা আপনার যাকে সে চেনে, এবং এখানে একটা ক্ষমতার খেলা হয়, যে এখানে বিকজ প্লেজার হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, বিকজ দেয়ার ইজ নো প্লেজার, কোনো পার্টির জন্যই না। ওকে, বিকজ একটা নারী যখন মন জয় করে, যখন একটা কনসেন্ট থাকে, দেন দ্য কোয়েশ্চেন অফ প্লেজার কামস। এবং সেটা পুরুষত্ব যার আছে, সে জানে সেটা কিভাবে করতে হয়। যারা কাপুরুষ, যাদের ওই পুরুষত্ব নাই, তারা তখন এরকম কাজ করবে, যে জোরপূর্বক একটা কোনো কাজ একটা চাপিয়ে দেবে, যেখানে গণতন্ত্রের কোনো চর্চা বা চেতনা যার ভিতরে অনুপস্থিত, সেই এই ধরনের কাজ করবে। তবে ইতিবাচক দিক যেটা হচ্ছে যে দেশের মানুষ সোচ্চার, সজাগ, তারা কণ্ঠ তুলছেন, তারা তাদের ভয়েস রেজ করছেন। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও যারা বাংলাদেশিরা আছেন, তারা সকলেই একত্রিত হচ্ছেন, এবং এই বর্তমান যে অবস্থা, সেটার ব্যাপারে আমরা সোচ্চার একটি অবস্থান তৈরি করবার চেষ্টা করছি, শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও। আমি শেষ প্রশ্ন করতে চাই মাস্টার আমির আপনার কাছে, যে আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম কিন্তু ছিল গণতন্ত্রের পুনরুদ্ধার কিংবা উত্তরণ। প্রশ্নটা রাখতে চাই এভাবে, যে এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি যে 47-এর পরে 2024, মাঝখানে বাংলাদেশের তৈরি, বাংলাদেশের জন্ম, ভাষা আন্দোলন, সবকিছু কিন্তু ইতিহাস থেকে উড়ে গেছে। তো সেক্ষেত্রে 2025-এ যদি নির্বাচন হয়, এই আবারও সেই ফিরে যেতে চাই সেখানে, যে আমাদের এই যে আবার স্বাধীনতাকে নিয়ে
প্রশ্নবিদ্ধ করার একটি কালচার তৈরি হয়েছে রাজনীতিতে, এটাকে আপনার কতটা শঙ্কার অবস্থান মনে হয় আমাদের জন্য, যে আমরা আবারও নতুন করে এই বিষয়গুলো যেগুলো একেবারে প্রতিষ্ঠিত সত্য, প্রতিষ্ঠিত বিষয়, সেগুলো নিয়ে যখন আমরা আবার আলোচনা শুরু করছি, কিংবা আমি আলোচনা বলবো না, যেখানে কন্ট্রোভার্সি শুরু করার চেষ্টা করা হচ্ছে, এগুলো কতটা শঙ্কার? আপনার খুব কুইকলি উত্তর দেব দুটো ধাপে। একটা হচ্ছে যে যখন ইতিহাস আমরা চর্চা করব এই বিগত 8 মাস, এটা একটা চোখের পলক না। তো ইতিহাস আপনি রাবার দিয়ে তো ঘষে চেঞ্জ করা যায় না। তো বর্তমানে যে অবস্থা চলছে, যে অরাজকতা চলছে, প্রধান উপদেষ্টার শব্দ যিনি বলেছেন গাজার মতো হয়ে গেছে, তো এটার দায়িত্ব তাহলে কে নেবে? প্রধান উপদেষ্টাকে তো নিতে হবে। হ্যাঁ, সো ভবিষ্যতে যারা ইতিহাসবিদ তারা কিন্তু এই 8 মাসের ইতিহাসও দেখবে, এটাকেও কিন্তু তারা আপনার পুঙ্খানুপুঙ্খভাবে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখে ইতিহাস কিন্তু এই বর্তমান সিচুয়েশনেও কিন্তু ইতিহাস লেখা হবে। সো ইতিহাস একটা চলমান, এইখানে তো ইতিহাস তো কখনোই বদলানো যায় না। এবং এটা আপনার ইভেন 25 বছর আমরা যদি মানব সভ্যতার ইতিহাস দেখি, সেটাও ইজ নাথিং। আর 8 মাস তো একেবারেই কোনো কিছু না। সো এগুলো আমাদের যে অর্জনগুলো হয়েছে, ভাষা আন্দোলন আজকে আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে রূপান্তরিত হয়েছে, এগুলো কোত্থেকে কে বুঝবে? বাংলাদেশে আমি বললাম স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা হচ্ছে আমাদের জন্মসনদ, আন্তর্জাতিক আইনে এটা এখন স্বীকৃত, এবং এটা হচ্ছে একটা উদাহরণ যে আপনার ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়ে কিভাবে আত্মনিয়ন্ত্রণের চর্চা করে কোনো জাতি বা গোষ্ঠী ইন্ডিপেন্ডেন্ট পেতে পারে কলোনিয়াল পাওয়ার বা কোনো সুপিরিয়র পাওয়ারের অনুমতি ছাড়া। সো ইট ইজ অলরেডি এস্টাবলিশড, এটাকে তো কেউ মুছে ফেলতে পারবে না। আমাদের যে অর্জনগুলো হয়েছে, এবং বাঙালি যা ছিল প্রথম দুনিয়াতে যে আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করে একটা স্বাধীন রাষ্ট্র, এবং আমরা মেজরিটি মুসলিম পিপল আমাদের নিজেদেরকে একটা সেকুলার ডেমোক্রেসি উপহার দিয়েছি, এবং সেটাও কিন্তু একটা ইতিহাস। বাঙালি অনেক ইতিহাস করেছে। বেশিরভাগ দেশে যেখানে মুসলিমরা বাস করে তারা কিন্তু প্রজা, তারা নাগরিক না, তারা মালিক পক্ষ না, এবং অথবা তারা একটা স্বৈরাচার সরকার ওখানে আছে, একটা এমিরেট আছে, অথবা কোনো ধরনের একটা রাজতন্ত্র আছে যেখানে সার্বভৌমত্ব হচ্ছে আপনার ঐশ্বরিক, এবং তাদের প্রতিনিধি হিসেবে একটা খলিফাত বা এমিরেট বসে আছে। সো জনগণ তো সকল ক্ষমতার মালিক না। তো অর্থাৎ মুসলিম মানুষদের জন্য আমরা হচ্ছি একটা রে অফ হোপ, যেটা সম্ভব। জনগণ সকল ক্ষমতার মালিক হতে পারে, তাদের রাষ্ট্রের মালিক তারা হতে পারে, কিন্তু যারা শাসক গোষ্ঠী আছে আমরা তাদের জন্য একটা দুঃস্বপ্ন। কারণ আমরা একটা গণতন্ত্রের এখানে এবং সার্বভৌমত্ব যে জনগণের হতে পারে, এটা অধিকার আমরা এটাকে আমরা প্রতিষ্ঠা করেছি। এবং ধর্মভিত্তিক যে রাষ্ট্র থাকতে পারে না, পাকিস্তান যখন ভেঙে গেল, এটাই কিন্তু প্রতিষ্ঠা হলো যে একটা রাষ্ট্রের ভিত্তি হবে তার সংস্কৃতি, তার ভাষা। আর ধর্মভিত্তিক যদি রাষ্ট্রই হবে, তাহলে ইউরোপ তো একটা দেশ হওয়া উচিত ছিল, কারণ ইউরোপে সবাই খ্রিস্টান, কিন্তু ইংরেজদের ইংরেজি আছে, ফরাসিদের ফরাসি ভাষা আছে, জার্মানদের তাদের নিজস্ব ভাষা আছে। সো ভারত উপমহাদেশও তাই। আপনি যদি দেখেন বিভিন্ন রাজ্য আছে, তামিলদের তামিলের ভাষা, বেঙ্গলের পাঞ্জাব, গুজরাটি, তাদের সব ওই রাজ্যগুলোর কিন্তু আলাদা আলাদা ভাষা। সো ভাষা সংস্কৃতি হচ্ছে একটা ন্যাশনালিজম বলেন, একটা রাষ্ট্রের হচ্ছে ভিত্তি। এটা বাংলাদেশের জন্মতে পুনরভাবে এটা আবার প্রতিষ্ঠা হলো যে ধর্মভিত্তিক যে রাষ্ট্র ভিত্তি, ধর্ম হতে পারে না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং এই একই কথা আমাদের মদিনা সনদে কত হাজার বছর আগে, মদিনা সনদের কথাও কিন্তু তাই ছিল। আমাদের প্রিয় নবী, মে পিস বি আপন হিম, উনি যখন মদিনা সনদে ওনার যখন সিগনেচার নেওয়া হচ্ছিল, তখন হযরত আলী ওনার নামের পাশে প্রফেট অফ আল্লাহ লিখে দিয়েছিলেন। উনি কলম দিয়ে ওটা খ্যাচ করে কেটে দিয়েছিলেন, বলেছিলেন এখানে আমরা বিভিন্ন যে কমিউনিটি আছে, সেখানে নাস্তিকরা ছিল, ইহুদিরা ছিল, জরস্ট্রিয়ানরা ছিল, পেগানরা ছিল, আপনার রেফিউজিরা ছিল, বিভিন্ন কমিউনিটি লিডার
তাদের কমিউনিটির পক্ষে অ্যাজ কো ইকুয়াল তারা ওই সনদটা সই করেছিল, এবং এটা নেশন স্টেট হওয়ার অনেক আগে। তো সেটার মুখ্য কথা ছিল যে ধর্ম যার যার, মদিনা সবার। বাংলাদেশের ৭২-এর কথাও, সংবিধানের কথাও কিন্তু তাই, যে রাষ্ট্র যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অবশ্যই, এবং আমাদের মুখ্য কথা। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের জন্ম হচ্ছে, একটা উদাহরণ সৃষ্টি করেছে পৃথিবীর বুকে। সো ইতিহাস এত সহজে কখনো মুছে যায় না, এবং বিগত ৮ মাস এবং 2024-2025 নিয়েও কিন্তু ইতিহাস লেখা হবে। তখন প্রত্যেকটা ঘটনা কিন্তু খুঁটে খুঁটে দেখা হবে, এবং কাউকে না কাউকে তো এটা দায়ভার নিতেই হবে। কোনো স্কোপ নাই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার তানিয়া আমির আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং আজকে আপনি যে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার করেছেন সেটা আমাদের জন্য খুব স্বস্তির এবং শান্তির একটি জায়গা। কারণ আমরা সংবিধান নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচারই বলবো, অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের মতন বিশেষজ্ঞরা যখন আমাদেরকে বুঝিয়ে বলেন যে বাংলাদেশের সংবিধান কোনো সরকারকে ফ্যাসিস্ট হতে কোনোভাবেই সাহায্য করে না, সেটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের সীমাবদ্ধতা কতটুকু সেটাও আপনি খুব পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে, সাধারণ জনগণকে এ ব্যাপারে বিভ্রান্ত হবার কিংবা এই সরকারের আওতা সীমানা কত বড় সেটা ভাববারও কোনো সুযোগ নেই। এই সরকারের আওতা কিংবা সীমানা খুবই ছোট, সেটা যেন আমরা বুঝে আমরা এই সরকারকে সমর্থন দেবার কথাই যদি বলি, কিংবা সরকারের যে আসল দায়িত্ব একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া, সে ব্যাপারেও যেন জনগণ সচেতন থাকে। অথবা কেয়ারটেকার অথবা এমার্জেন্সি সরকার, সংবিধানের আওতায়, জি, সংবিধানের আওতায় যাদের ক্ষমতা পাওয়ার যোগ্যতা রয়েছে তাদের হাতে ক্ষমতা দিয়ে, অর্থাৎ জনগণ সকল ক্ষমতার মালিক, এটা মনে রেখে জনগণের হাতেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এটাই। এবং এ ব্যাপারে আমাদেরকে আরো জবাবদিহিতা, অবশ্যই, হ্যাঁ, জবাবদিহিতা। কনস্টিটিউয়েন্ট কখনোই হতে পারে না গুটি কয়েকজন সমন্বয়কারী, তারা এমপ্লয়ার হতে পারে না। নিশ্চয়ই, নিশ্চয়ই, এবং অবশ্যই, এবং এই মব কিংবা তৌহিদি জনতার ভয়েও আমরা যেন গুটিয়ে না থাকি, আমাদের অধিকার সম্পর্কে যেন আমরা সচেতন থাকি, এবং তাদেরকে যাতে লাইভ প্রশ্রয় না দেওয়া হয়। কারণ যারা মব, যারা তৌহিদি জনতা, তারা কিন্তু অপরাধী। তো রাষ্ট্রের পুলিশ, সরকারের পুলিশ বা আর্মি, যাদের এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, সেটা তো প্রয়োগ করা হবে অপরাধীর বিরুদ্ধে, সাধারণ ল অ্যাবাইডিং সিটিজেনের বিরুদ্ধে না। নিশ্চয়ই, নিশ্চয়ই, এবং তৌহিদি জনতা তারা অন্যায় করবে, তারা তখন অন্যায়কারী, সেটা মনে রেখে আমাদের সাধারণ জনগণকে তাদের বিরুদ্ধে দাঁড়াবার দরকার হলে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা তো ট্যাক্স দিচ্ছি সরকারকে এই কাজটা করার জন্য, তাহলে তো ট্যাক্সও দেবো, জনগণকেও দাঁড়াতে হবে, দুটো তো হয় না। অবশ্যই, কিন্তু সরকার জনগণের ট্যাক্সে চলছে, এই দায়িত্ব তো আমাদের সেবা দেওয়ার জন্য সরকারকে আমরা দিয়েছি, তো সরকার এই কাজটা কেন করছে না? এবং সেক্ষেত্রে সরকার যখন করবে না বা করছে না, তখন সরকারের উপরেই আমাদেরকে চাপ দিতে হবে যে এটা সরকারের দায়িত্ব, এবং সরকার যদি না পারে, বিগত সরকার থেকে যেটা এই সরকার বলে, তাদের তো এই লেসনটাই নেওয়া উচিত ছিল, যে যখন বৈধ কাজ সরকার করে, মানে এই ধরনের অপরাধ করতে থাকে, বা স্টেট স্পন্সর যদি করাপশন হয়, স্টেট স্পন্সর যদি টেরোরিজম হয়, স্টেট স্পন্সর যদি মবক্রেসি হয়, তাহলে সরকারের বৈধতা কমে গেলে কি হয়, সেটা তো এই সরকারের সবচেয়ে ভালো জানার কথা। নিশ্চয়ই, অবশ্যই। আমাদের সময় একেবারে শেষ। আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠান যারা দেখেছেন তাদেরকে, এবং যারা মন্তব্য করেছেন। আমাদের কিছু দর্শক খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, এবং আপনার কাছে কৃতজ্ঞতা ব্যারিস্টার আমির, যে আপনার মন্তব্য থেকে আমাদের দর্শক যারা মন্তব্য করেছেন তারাও বলছেন যে অনেক কিছু আজকে পরিষ্কার হয়েছে। সুতরাং আবারও কৃতজ্ঞতা আপনার প্রতি, আমাদেরকে সময় দেওয়ার। আপনাকে যথেষ্ট ধন্যবাদ, আপনার দর্শকদেরকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা এবং জয় বাংলা। ধন্যবাদ আপনাকেও। হৃদয় ৭১ এবং ফোকাস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আমাদের আগামী অনুষ্ঠানে যোগ দেবেন এই আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শুভ অপরাহ্ন। দেখা হচ্ছে আগামী। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।